আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। আপনারা কি আমার ক্লাস পেয়েছিলেন আগে? ওকে, ওকে। আমাদের আজকের ক্লাসটা কিসের উপর হবে এইটা আগে একটু জেনে নেই। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা খুবই আউটস্ট্যান্ডিং একটা ক্লাস হবে। আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, বাংলা আপনি অবহেলা দৃষ্টিতে দেখেন যে বাংলা তো পারি, বাংলা তো সহজেই, ঠিক আছে, ম্যাথ ইংলিশ যেমন কঠিন, বাংলা তো আর তেমন কঠিন না। এটা ভেবে আমরা কি করি বলেন তো, বাংলাকে আমরা অবহেলার চোখে দেখি। আর এই কারণে দেখা যাচ্ছে আমরা অ্যাভারেজ মার্কস যেমন ম্যাথে পাই, যেমন ইংরেজিতে পাই, ঠিক তেমন আমরা কোথায় পাই বলেন তো, বাংলায় পাই। প্রিলিমিনারি হয় না জাস্ট 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কসের জন্য। বাট এটা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাবো? চমৎকার একটা কি সিস্টেম আছে, সেটা হচ্ছে বাংলায় আমরা বেশি মার্কস তুলব, তাহলে হয়ে গেল। আমাদের বাংলায় টোটাল কত মার্কস বলেন তো? 25 মার্কস। এই 25 মার্কসের মধ্যে আমরা যদি টার্গেট রাখি 20+, কত টার্গেট রাখি? 20+, তাহলে আপনার ব্যাংকের প্রিলি 100% কনফার্ম হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে স্যার কিংবা ভাইয়া, যে 20+ কিভাবে কনফার্ম করব, এইটার টেকনিকটাই আজকে আমাদের ক্লাস দেখাবো। আজকের ক্লাসটা আমাদের এতটা বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে আপনারা টোটাল ব্যাংকের যে পরিমাণ প্যারেশনে আছেন, টেনশনে আছেন, সকল টেনশন আজকের ক্লাসে দূর হবে। যে বাংলা আমরা কিভাবে পড়ব, কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব, কোয়েশ্চেন কিভাবে আসে, প্রত্যেকটা টপিক পড়ি কিন্তু কোয়েশ্চেন কমন পাই না। হ্যাঁ, তাহলে কিভাবে পড়লে কমন পাবো, ব্যাকরণের কি সকল টপিক পড়তে হবে কি না, বিরচন কতটুকু পড়তে হবে, সাহিত্য কতটুকু পড়তে হবে, সব কিছু কি আমরা আজকে ক্লাসে ভালো গুড একটা সলিউশন পেয়ে যাব। সো যারা যারা ক্লাসে জয়েন আছি সবাই এখন থেকে মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবেন। আশা করছি ব্যাংকের বাংলায় আমাদের আজকের পর থেকে আর কোনো টেনশন হবে না, এবং আমরা যে টার্গেট নিব 20+ পাওয়ার, সেটা আশা করি কী হয়ে যাবে বলেন তো, কনফার্ম হবেই হবে। আবারও বলতেছি, 20+ যদি আমরা বাংলায় তুলতে পারি তাহলে আমাদের ব্যাংকের প্রিলি 100% ওকে হয়ে যাবে। তাহলে ব্যাংকের বাংলার সিলেবাস কি এটি আমরা দেখাবো। ওকে, চলেন তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি 20+ বাংলায় তুলতে পারবো না? এই যারা যারা ক্লাস দেখতেছি, 20+ কি বাংলায় তুলতে পারবো? আগে আপনাদের মতামতটা জেনে নেই, তারপর যখন ক্লাস স্টার্ট করবো তখন বলবেন না ভাইয়া আসলেই পারবো। পারবো ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড। বাহ বাহ, চমৎকার। ডিফিকাল্ট বাট ক্লাসগুলো করলে ইজি, ঠিক আছে। তার মানে আপনার সবগুলো ক্লাস করতে হবে। আমাদের টার্নিং পয়েন্টের যে 7টা লেকচার আছে, এই 7টা লেকচার যদি আপনি আউটস্ট্যান্ডিংভাবে শেষ করতে পারেন তাহলে আপনার 20+ পাওয়া পসিবল, ঠিক আছে। চলেন তাহলে দেখি ব্যাংকের বাংলা আমরা কিভাবে পড়বো। ওকে, কোন টপিকগুলোতে আমরা বেশি কি করব বলেন তো, ইম্পর্টেন্স দিব। ওকে, তাহলে শুরুতে লিখি বাংলা প্রশ্ন বিশ্লেষণ। বাংলা প্রশ্ন বিশ্লেষণ। ওকে, তাহলে বাংলা প্রশ্নটা আসে কোত্থেকে বলেন তো। প্রথম হচ্ছে ব্যাকরণ অংশ। ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন আসে? অ্যাভারেজ 13 থেকে 14টা। অ্যাভারেজ কয়টা বলেন তো? 13 থেকে 14টা। সাহিত্য থেকে কয়টা প্রশ্ন আসে? 7 থেকে 8টা। কয়টা বলেন তো? 7 থেকে 8টা প্রশ্ন। বিরচন থেকে কয়টা প্রশ্ন আসে? 3 থেকে 4টা। 3 থেকে 4টা। তাহলে এই টোটাল কোয়েশ্চেন কয়টা বলেন তো? 25টা। টোটাল কোয়েশ্চেন কয়টা? 25টা। আমাদের টার্গেট কত বলেন তো? 20+। টার্গেট কত? 20+। ওকে, তাহলে ব্যাংকের বাংলা প্রশ্ন আমাদের কয়টা টপিক থেকে আসে বলেন তো? 3টা টপিক থেকে। কয়টা থেকে বলেন তো? 3টা পার্ট থেকে আসে। নাম্বার 1 ব্যাকরণ অংশ। নাম্বার 1 কি বলেন তো? ব্যাকরণ। নাম্বার 2 কি বলেন তো? সাহিত্য। নাম্বার 2 কি? সাহিত্য। নাম্বার 3 কি বলেন তো? বিরচন। নাম্বার 3 কি? বিরচন। ওকে, তাহলে ব্যাকরণ থেকে অ্যাভারেজ কত মার্কস আমরা পাই? 13 অথবা 14। মাঝে মাঝে একটু বেশি আসে, মাঝে মাঝে আবার একটু কম আসে। সাহিত্য থেকে আমরা 7টা অথবা 8টা প্রশ্ন পাই, মাঝে মাঝে একটু বেশি, মাঝে মাঝে একটু কম। বিরচন থেকে 3 থেকে 4টা প্রশ্ন।
মাঝে মাঝে একটু বেশি হয়, মাঝে মাঝে একটু কম হয়। এখন আসেন এই ব্যাকরণের যে মার্কসটা আছে, এই ব্যাকরণের যে মার্কসটা আছে, ফুল মার্কসটা হচ্ছে আপনি যদি আমার সবগুলো ক্লাস কমপ্লিট করেন তাহলে হুবহু কমন পেয়ে যাবেন। কজ আমরা লাস্ট যদি এসও পরীক্ষা দেখি, আমরা যদি লাস্ট সিনিয়র অফিসারের পরীক্ষা দেখি, ওই পরীক্ষায় ভাইয়া যেভাবে নোট করে দিয়েছি ওই নোটগুলো থেকে হুবহু কমন পড়েছে। সো আপনি ব্যাকরণ নিয়ে কোনো টেনশন করবেন না, ব্যাকরণ টোটাল দায়িত্ব আমার। ব্যাকরণের টোটাল দায়িত্ব কি বলেন তো? আমার। টোটালটা আমি কি করবো আপনাদেরকে কমপ্লিট করে দিব। ওকে, সাহিত্য অংশ 7 অথবা 8 মার্কস। এই জায়গায় হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচার আর 7 নাম্বার লেকচার দুইটাই হচ্ছে সাহিত্য। দুইটাই কি বলেন তো? সাহিত্য। এর মধ্যে সাহিত্য অংশের মধ্যে আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, তারপর হচ্ছে আরও যারা হচ্ছে ইম্পর্টেন্ট লেখক আছে সেগুলো আমরা কি পড়ায় দিব। বাকি কিছু জিনিস আপনাদের নিজেদের পড়তে হবে, সেটা স্পেসিফিক্যালি আমি একটু পর লিখে দিব কোন কোন জিনিসগুলো আপনারা পড়বেন। যেমন উপাধি ও ছদ্মনাম, ওগুলো দেখা যায় আমরা কি ক্লাসে এতটা টাইম পাই না পড়ানোর মতো, এই জিনিসটা আপনারা নিজেরা পড়বেন। পত্র পত্রিকা, এখান থেকে একটা প্রশ্ন আসে, এই জিনিসটা আপনারা একটু নিজেরা পড়ে নেবেন। আরও কিছু অংশ আছে যেটা আমরা সাহিত্য অংশ দেখাই দিব, কোনগুলো আপনারা পড়বেন আর কোনগুলো আমি পড়িয়ে দিব, ঠিক আছে? লাস্ট যে পার্ট সেটা হচ্ছে বিরোচন। বিরোচন পার্ট থেকে আমাদের 3টা 4টা 5টা কোয়েশ্চেন আসে। এই পার্টটা টোটালটাই নিজেদের পড়তে হবে, টোটালটাই নিজেদের পড়তে হবে। কেন? কারণ আমরা যখন ব্যাকরণে ইম্পর্টেন্স দিব তখন দেখা যায় এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলোকে আমরা এতটা পড়ানোর সুযোগ পাই না। যদিও কিছু কিছু পড়ানোর অংশ আছে, যে সমার্থক শব্দ আপনাকে আমি একটা শব্দ টেকনিক শিখিয়ে দিলাম, আপনি আরও 5টা শব্দ অটো পারবেন, বাট এটার সুযোগটা আমরা কি এতটা পাই না ক্লাসের মধ্যে, কারণ ব্যাকরণ পড়াতে পড়াতে আমাদের এতটা টাইম চলে যায়। সো এই জিনিসটা আপনাদের নিজেদের পড়ে নিতে হবে। বাকি ব্যাকরণ ধরেন আর সাহিত্য ধরেন, এই টোটালটাই কি করবো বলেন তো? ক্লাসে আপনাদেরকে একদম 100% ওকে করে দিব, 100% কি করব? ওকে করে দিব, ঠিক আছে? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝছি কয়টা পার্ট থেকে প্রশ্ন আসে? ওকে, চলেন এখন যাব আমরা যে ব্যাকরণ পার্ট থেকে কোন কোন টপিকগুলো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব। আমরা অনেকেই অনেক বছর ধরে পড়তেছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু প্রিলি হয় না। তাহলে কেন হয় না? কারণ আমার ইম্পর্টেন্স টপিকটা লাগবে, যে কোন টপিক থেকে আমার প্রশ্নটা আসতেছে, এইটার একটা গবেষণা লাগবে। অনেকে নিজেরা করে, অনেকে আমাদের মাধ্যমে করে, ঠিক আছে? যে ভাইয়া এই টপিকগুলো যদি গুরুত্ব দেই তাহলে আমরা কি প্রশ্ন কমন পাবো কি না, এটার আনসার আমরা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলেন আমরা ব্যাকরণে দেখি কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, যে যেখানে যে অবস্থায় আছেন একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে দেখা যাচ্ছে আপনার জিনিসটা কি হয়ে যাবে, ওভারঅল ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর লিখেন ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ। 2 নম্বর লিখেন ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন। 3 নম্বর লিখেন সমাস। 4 নম্বর লিখেন সন্ধি। 5 নম্বর লিখেন বানান। 6 নম্বর লিখেন উচ্চারণ। 7 নম্বর লিখেন প্রকৃতি প্রত্যয়। 8 নম্বর লিখেন পদ প্রকরণ। 9 নম্বর লিখেন বাক্য প্রকরণ। 10 নম্বর লিখেন কারক বিভক্তি। 11 নম্বর লিখেন উপসর্গ। 12 নম্বর লিখেন অভিধান ও অক্ষর। অভিধান ও অক্ষর। 13 নম্বর লিখেন অপপ্রয়োগ। অপপ্রয়োগ। 14 নম্বর লিখেন শব্দের শ্রেণীবিভাগ।
শব্দের শ্রেণীবিভাগ। 15 নম্বর লিখেন বাচ্য, দ্বিরুক্ত শব্দ, জ্যোতি চিহ্ন। ছোট ছোট 3টা টপিক আমরা একসাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই 15টা টপিক একটু সবাই স্ক্রিনশট দিয়ে নেই, হ্যাঁ। আচ্ছা, এগুলোতে আমরা বেশি ইম্পর্টেন্স কোনগুলোতে দিব এটাও আমরা আলাদা করে ফেলতে পারি। যারা সায়েন্সের স্টুডেন্ট, ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, তারা ম্যাক্সিমাম কি ভয় পান বাংলা, অনেক বছর আগে পড়ছিলেন, আবার কি এত বিস্তারিত পড়েন নাই, ঠিক আছে। তাদের জন্য আরও আমি শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। ধ্বনীয় বর্ণ 3টা স্টার লাগবেই, মাস্ট বি লাগবেই। ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। সমাস মাস্ট বি আমাদের কি বলেন তো লাগবেই। সন্ধি, ঠিক আছে, মাস্ট বি আমাদের কি বলেন তো লাগবেই। বানান মাস্ট বি আমাদের লাগবে। উচ্চারণ মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি বলেন তো আসে না। প্রকৃতি প্রত্যয় 2টা 3টা করেও আসে, এতটাই ইম্পর্টেন্ট। প্রকৃতি প্রত্যয় থেকে 2টা 3টা প্রশ্ন কি বলেন তো আসে। এই যে লাস্ট এসও পরীক্ষায়, সিনিয়র অফিসের পরীক্ষায় কিন্তু কয়টা প্রশ্ন চলে আসছে? 2টা প্রশ্ন চলে আসছে। পদ প্রকরণ মাস্ট বি লাগবেই, প্রশ্ন আসবেই, ঠিক আছে। বাক্য প্রকরণ মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি আসে না। কারক বিভক্তি লাগবেই, ঠিক আছে। উপসর্গ মাঝে মাঝে দেখা যায় উপসর্গ থেকে 2টা প্রশ্ন চলে আসে। কয়টা প্রশ্ন? 2টা। অভিধান অক্ষর একদম নিউ টপিক, রেগুলার প্রশ্ন আসতেছে। অপপ্রয়োগ মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি গ্যাপ যায়। শব্দের শ্রেণীবিভাগ মাস্ট বি ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট যে শব্দের শ্রেণীবিভাগ থেকে আমাদের প্রশ্ন কি বলেন তো আসবেই। ব্যাংকের প্রশ্ন হবে শব্দের শ্রেণীবিভাগ থেকে আমরা পাবো না, তা হতেই পারে না। এগুলো থেকে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে আবার দেয় না, ঠিক আছে। তার মানে 3টা স্টার যেগুলোতে এগুলো আমরা ইম্পর্টেন্স বেশি দিব, বেশি গুরুত্ব সহকারে পড়ব, এমনভাবে পড়ব যে এই টপিক থেকে প্রশ্ন আসবে আর আমাকে আটকাতে পারবে এমন যেন কখনোই না হয়, ঠিক আছে। টপিক শেষ করে আপনি ক্রস চিহ্ন দিয়ে দিবেন যে এই টপিক আমার লাইফ থেকে শেষ, এই টপিক থেকে প্রশ্ন আসলে আমাকে আটকাতে পারবে না। এই কনসেপ্টটা আপনার মাথায় থাকতে হবে। জাস্ট এই কনসেপ্টটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ব্যাকরণের যে 13 অথবা 14 মার্কস টোটালটাই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। ডান। লিখেছি সবাই? ওকে, এখন আস। এই যে আমরা 15টা টপিক লিখলাম, এই টপিক থেকে প্রশ্নগুলো ধরন কি, কিভাবে প্রশ্ন আসে, কোন আঙ্গিকে প্রশ্ন আসে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ধ্বনীয় বর্ণ নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। ধ্বনীয় বর্ণ থেকে কিভাবে প্রশ্ন আসে দেখেন। আপনাদের যদি একটা প্রশ্ন করি আপনারা সবাই আটকে যাবেন। কোশ্চেনটা অনেক সহজ, কিন্তু আমরা কি বলেন তো এই কোশ্চেনটার আনসার দিতে গিয়ে বারবার ভুল করে আসি। কোশ্চেন হচ্ছে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি বলেন? যারা পেজে দেখতেছেন আপনারাও কমেন্ট করেন মৌলিক স্বরবর্ণ কয়টি। এই যে 7টি আনসার করতেছে, তার মানে আপনারা চমৎকারভাবে ভুল করতেছেন। আমি এইটাই বলতেছিলাম যে একদম ইজি একটা কোশ্চেন করব, কিন্তু আমরা কি করব বলেন তো আনসার ভুল করব এবং ভুলটাই করতেছেন। আমরা যারা পেজে আছি পেজে একটু আনসারগুলো দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আপনাদেরকে আমি কোশ্চেন ধরে আটকাবো এরকম মনোভাব না, আমি আপনাকে কোশ্চেন সম্পর্কে ধারণা দিব, ঠিক আছে। এটাতে ভাইবেন না যে ভাইয়া না পড়ায় পড়া ধরতেছি না। আমি কি করতেছি বলেন তো কোশ্চেনের আইডিয়া দিচ্ছি, ওকে। মাথায় রাখেন যে ভাইয়া আজকে যা যা কোশ্চেন করব সবগুলোই হচ্ছে কি বলেন তো কোশ্চেনের আইডিয়া, নট পড়া ধরা। পড়া তখনই ধরবো যখন আমি পড়াবো একটা টপিক, এরপর আমি পড়া ধরবো। যদি না পারেন এরপর কিন্তু কি এটা নিয়ে পানিশমেন্ট আছে, ঠিক আছে। যে পড়াইছি পারবেন না কেন, ওকে। আচ্ছা, 7টি স্বরধ্বনি মৌলিক। আচ্ছা, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, নট 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি বলেন তো? 6টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? স্বর ও, স্বরা, রস্বই, রস্যু, এ ও এ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি।
আর আমার কোশ্চেনটা ছিল মৌলিক স্বর বর্ণ, তাহলে এই এটা আমরা কখনো ইয়াতে বর্ণে ব্যবহার করি না, এই এটা সবসময় আমরা কি উচ্চারণে ব্যবহার করি, কিসে ব্যবহার করি, উচ্চারণে ব্যবহার করি, ঠিক আছে। তাহলে মৌলিক স্বর ধ্বনি 7টা আর মৌলিক স্বর বর্ণ 6টা। যেমন আমি যদি একটা শব্দ উচ্চারণ করি মেলা, কি উচ্চারণ করি বলেন তো, মেলা, তাহলে এইটা আমরা কিসে উচ্চারণ করি বলেন তো, এই যে দেখেন মেলা, মাঝখানে কি আছে একটা এ আছে, মাঝখানে কি আছে একটা এ আছে, এইটা আমরা উচ্চারণ করি মেলা, ওই মাঝখানে এটা হচ্ছে কি বলেন তো, এটা কি বলেন তো ধ্বনি, কিন্তু এই এটা আমরা কখনো বর্ণের মধ্যে ব্যবহার করি না। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা আর এই এটা যদি বাদ দেই তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টা বলেন তো, 6টা। স্বরধ্বনি 7টা, স্বরবর্ণ 6টা। এখন কি ক্লিয়ার? এরপর যদি এরকম প্রশ্ন আসে আমরা কি ভুল করব? আচ্ছা, এরপর আসেন আমাদের ধ্বনীয় বর্ণে একটা চমৎকার চার্ট আছে। আচ্ছা, আমাদের ধ্বনীয় বর্ণে একটা আউটস্ট্যান্ডিং একটা চার্ট আছে, চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের স্থান হচ্ছে 7টা। একটা হচ্ছে সম্মুখ উষ্ঠদর প্রসৃত, আর হচ্ছে পশ্চাৎ উষ্ঠদর গোলাকৃত, আর হচ্ছে কেন্দ্রীয় উষ্ঠদর বিবৃত, আর হচ্ছে উচ্চ, আর হচ্ছে উচ্চ মধ্য, আর হচ্ছে নিম্ন মধ্য, আর হচ্ছে নিম্ন। এই চার্ট থেকে আমরা মাঝে মাঝে প্রশ্ন পাই এবং এই চার্টটা আমরা পড়ার পরেও পারি না, বাট খুব সহজভাবে আপনাদেরকে পড়িয়ে দিব। আমি দেখেন একটা কোয়েশ্চেন করে দেখেন আনসার দিতে পারেন কিনা। মৌলিক সম্মুখ উষ্ঠদর প্রসৃতর উচ্চের উদাহরণ কোনটি বলতে পারবেন? রস্যই রস্য এ ও, বলেন তো কোনটা? সম্মুখ উষ্ঠদর প্রসৃতের উচ্চের উদাহরণ কোনটি? রস্যই নাকি রস্য নাকি এ নাকি ও? আচ্ছা, অনেকে রস্যই আনসার দিচ্ছে, অনেকে রস্য আনসার দিচ্ছে। আচ্ছা, এটার আনসার হচ্ছে রস্যই। এটার আনসার কি বলেন তো? রস্যই। একটা চার্ট আছে, চার্টটা আমি খুব টেকনিক দিয়ে পড়াবো, যে টেকনিক্যালি পড়লে আপনি এটা ভুলবেন না সহজে, ঠিক আছে। এখান থেকে আপনার অনেকভাবেই প্রশ্ন আসতে পারে, অনেকভাবেই প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা বলেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? লিখিত পরীক্ষায় প্রশ্ন বাংলা আসে না, ঠিক আছে। লিখিত পরীক্ষা নিয়ে বাংলা একদম টেনশন নাই। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা? 10টি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এটা সহজ ছিল নাকি? আচ্ছা, সবাই পারছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় প্রশ্নটা হচ্ছে আপনার রি কোন জাত বর্ণ বলেন তো? রি কোন জাত বর্ণ? রি কোন জাত বর্ণ? কণ্ঠ, তালব্য, মূর্ধা, উষ্ঠ। এই যে রি বর্ণটা আসলো, একদম কি ইজি কোশ্চেন না? কি না বলেন? ইজি কোশ্চেন। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু অনেকে আমরা পারি নাই, বাট এটা একটা টেকনিক শিখিয়ে দেবো, আপনি দেখেন টেকনিকটা কত সহজ। আচ্ছা, অনেকে আমরা আনসার দিচ্ছি তালব্য না। আচ্ছা, এখন আসেন আপনি উচ্চারণ করেন তো, বলেন তো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে দেখেন দাঁতের শেষ ভাগ আর তালুর ঠিক মাঝখানে একটা খাঁচকাটা জায়গা আছে না? আছে কিনা বলেন? উঁচু নিচু একটা জায়গা, ঠিক ওই জায়গার থেকে আমরা বর্ণগুলো উচ্চারণ করতেছি না, মাত্র যেগুলো উচ্চারণ করলাম। আবার উচ্চারণ করেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে ওখান থেকে আমাদের রি বর্ণটা উচ্চারিত হবে। বলেন রি, রি, রি। দেখেন জিহ্বা ওখানে গিয়ে লাগতেছে, এই যে রি উচ্চারণ করতেছি ওখান থেকে যেহেতু উচ্চারিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মূর্ধাজাত। কি বলা হয় বলেন তো? মূর্ধাজাত। কি বলা হয়? মূর্ধাজাত। তাহলে রি কোন জাত বর্ণ? মূর্ধাজাত বর্ণ। এই কোশ্চেন আমাদের বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে এখন আসলে আমরা পারবো না? পারবো কি না? আচ্ছা, এরপর আসেন বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার আরেকটা প্রশ্ন আমরা বলি। সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ আছে 3টা। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের 3টা ধরন আছে। কয়টা ধরন বলেন তো? 3টা। এই 3টা ধরন থেকে প্রশ্ন আসছিল এরকম যে নিম্নের কোনটি অনুবর্ণের ধরন নয়? বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার প্রশ্ন, নিম্নের কোনটি অনুবর্ণের ধরন নয়? ঠিক আছে, আপনারা বলতে পারবেন অনুবর্ণের ধরন 3টা কি কি এটা বলতে পারবেন? আবার বলতেছি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের 3টা ধরন, ঠিক আছে। 3টা ধরন কি আমরা বলতে পারবো? আচ্ছা, 3টা ধরন হচ্ছে, একটা হচ্ছে ফলা, আর হচ্ছে রেফ, আর হচ্ছে বর্ণসংক্ষেপ। বলেন তো কি কি? ফলা, রেফ, বর্ণসংক্ষেপ, ঠিক আছে। তার এই 3টা হচ্ছে ধরন, আর এই 3টার বাইরে যে আনসারটা ছিল ওইটি কি হবে বলেন তো? আনসার হবে। ওইটি কি হবে? আনসার হবে। ক্লিয়ার? তার মানে এই কোশ্চেনও আসছিল। তার মানে আমরা এই কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারছি ধ্বনীয় বর্ণ থেকে আমাদের সহজ প্রশ্ন আসতে পারে, আবার কি অনেক কঠিন প্রশ্ন আসতে পারে।
তাহলে আমরা প্রত্যেকটা টপিক বেসিক টু অ্যাডভান্স পড়বো, যে কোনো কিছু বাদ যাবে না, একটা বর্ণ একটা লেটারও কি যাবে না, বাদ যাবে না। প্রশ্ন তুমি যেভাবে আসো আমি কি কমন পাবই, এই টার্গেটটা আমার রাখতে হবে। প্রশ্ন কঠিন আসুক আমার পারতে হবে, সহজ আসুক আমার পারতেই হবে, জাস্ট ওইটাই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ধ্বনীয় বর্ণ থেকে আমাদের এই টাইপ কোশ্চেনগুলো পাবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি ধ্বনীয় বর্ণ থেকে কি কি টাইপ প্রশ্ন পাবো? তারপর তো বিস্তারিত আমরা যখন ক্লাস নিব তখন আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, 2 নম্বর দেখেন ধ্বনি পরিবর্তন। 2 নম্বর কি বলেন তো? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনকে কি টাইপ প্রশ্ন আসে? আমরা ধ্বনি পরিবর্তন অনেকেই পড়ি কিন্তু বারবার ভুলে যাই। বারবার কি করি বলেন তো? ভুলে যাই। বাট প্রশ্নের ধরনগুলো দেখেন, আমরা জানি যে কোন পরিবর্তন এটাই আসে, ফাল্গুন থেকে ফাগুন ধ্বনির কোন পরিবর্তন, তারপর আলাহিদা থেকে আলাদা ধ্বনির কোন পরিবর্তন, লাল থেকে নাল ধ্বনির কোন পরিবর্তন, পিশাচ থেকে পিচাস ধ্বনির কোন পরিবর্তন, তারপর স্কুল থেকে স্কুল ধ্বনির কোন পরিবর্তন, এগুলো জানি। এর বাইরেও অনেকটাই প্রশ্ন আসে। সেটা কি? আপনাকে আমি একটা প্রশ্নের ধরন দেখাই। বলেন তো ধার, ধার ধ্বনির কোন পরিবর্তন? ধার ধ্বনির কোন পরিবর্তন? এটা পরীক্ষায় আসলো, আর কিচ্ছু নাই, আগে পরে কিচ্ছু নাই। তাহলে আনসার দেন তো, ধার ধ্বনির কোন পরিবর্তন? বলেন, ধার ধ্বনির কোন পরিবর্তন? পারবো আমরা? আচ্ছা, পারবো না। ওকে ওকে, আমরা এগুলো পড়াবো। আচ্ছা, তো ধার আসছে, আর কিচ্ছু দেয়া নাই। এখন যদি প্রশ্নটা এমন হইতো যে উধার থেকে ধার, তাহলে আমরা পারতাম কিনা বলেন? উধার থেকে ধার প্রশ্ন যদি এমন হইতো তাহলে কিন্তু আমরা সবাই পারতাম। তাহলে কিন্তু আমরা সবাই কি বলেন তো? পারতাম। কেন? যে উদার থেকে ধার মানে উটা লুপ পাইছে, তার মানে এটাকে বলা হয় আদি স্বরলুপ। উটা যেহেতু শুরু থেকে লুপ পাইছে, তার মানে এটা কি বলেন তো? আদি স্বরলুপ। ক্লিয়ার? তার মানে কি? স্বরলুপ, সম্পর্কস্ব বা স্বরলুপ। ক্লিয়ার? কিন্তু উদার থেকে ধার এইভাবে আসে না, আসছে কি শুধু ধার। কি আসছে? শুধু ধার। তাহলে শুধু ধার আসলে আমরা কি অ্যান্সার করবো? সম্পর্কস্ব বা স্বরলুপ। কি অ্যান্সার করবো? সম্পর্কস্ব বা স্বরলুপ। বুঝতে পেরেছি তো আমাদের কতটুকু ডিপ পড়তে হবে? আচ্ছা, আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি যে ধ্বনি পরিবর্তনের কোন প্রকারের সাথে সন্ধির মিল আছে? বেসিক কোয়েশ্চেন পড়ার পরও অনেকে এটা পারবে না। ধ্বনি পরিবর্তনের কোন পয়েন্টের সাথে, কোন প্রকারের সাথে সন্ধির মিল আছে বলেন তো দেখি। আচ্ছা, আমরা কি একটা উদাহরণ পড়ছিলাম না? তৎ প্লাস জন্য, তৎজন্য, এই উদাহরণটা আছে কিনা বলেন? এই উদাহরণটা আছে না? এই উদাহরণটা আছে। কোথায় আছে বলেন তো? সমীভবনের পরাগততে, পরাগত সমীভবন। ঠিক আছে, তাহলে এটা কি সন্ধির নিয়মে হয়েছে না? তৎ প্লাস জন্য, তৎজন্য, যে পরে খণ্ড তো আছে, ওই যে দুইটা বর্গীয় যে একসাথে থাকলে, প্রথমটা তুলে দিয়ে আমরা খণ্ড তো দিব, আর পরেরটা তুলে দিয়ে আমরা কি বর্গীয় জ থাকবে। তাহলে বর্গীয় জ যদি কোনো শব্দে দেখি, তাহলে প্রথম বর্গীয় জ তুলে দিয়ে আমরা কি দিব বলেন তো? খণ্ড অথবা দ দিব। তাহলে তৎজন্য কি? তৎ প্লাস জন্য, তাহলে এটা সন্ধির নিয়ম। তাহলে সন্ধির নিয়ম কোথায় ব্যবহৃত হয় বলেন তো? পরাগত সমীভবন। কোথায় ব্যবহৃত হয়? পরাগত সমীভবন। তদ্দিত, তৎ প্লাস হিত কোথায় ব্যবহৃত হয়? পরাগত সমীভবন। কোথায় ব্যবহৃত হয়? পরাগত সমীভবন। বুঝছি নাকি বুঝি নাই বলেন? তাহলে এই টাইপের বেসিক কোশ্চেনগুলো যদি আমাদের আসে, আমরা কি পারবো না? পারবো কি না? আচ্ছা, এছাড়াও আরেকটা প্রশ্ন দেখাই, সেটা হচ্ছে গ্রাম থেকে গেরাম ধ্বনির কোন পরিবর্তন বলেন? গ্রাম থেকে গেরাম ধ্বনির কোন পরিবর্তন? পরাগত সমীভবন কি এটা আমরা ক্লাসে বুঝে নেব। ঠিক আছে, পরাগত মানে পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান করা বোঝাবে। পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান করা বোঝাবে। ঠিক আছে, পরে কি আছে? বর্গীয় জ আছে, তাহলে খণ্ডতটা কি হয়ে গেছে বলেন তো? বর্গীয় জ হয়ে গেছে। এই জন্য তৎ প্লাস জন্য, তৎজন্য। গ্রাম থেকে গেরাম ধ্বনির কোন পরিবর্তন বলেন? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। গ্রাম থেকে গেরাম, এই একারটা গড় আগে নাকি পরে, এটার আনসার দেন। এটাই মূলত জানার ছিল আর কি আমার। হ্যাঁ,
এই গড় আগের যে এই কার্ডটা কি গড় আগে নাকি গড় পরে, এটার আনসার দেন। গ্রাম থেকে গেরাম, এই কার্ডটা কি গড় আগে না গড় পরে? আগে আগে পরে পরে আগে পরে, বাহ 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 বাহ, সবই আনসার দিচ্ছি আমরা তাহলে নাকি। আচ্ছা এখন আসেন একটা টেকনিক শিখিয়ে দেয় আপনাদেরকে, একদম বেসিক, যেটা আপনার জানা খুব খুব প্রয়োজন। সেটা হচ্ছে কার কখনো বর্ণের আগে বসে না, কার অলওয়েজ উচ্চারিত হয় বর্ণের পরে, কার কখনো বর্ণের আগে উচ্চারিত হয় না, কার অলওয়েজ উচ্চারিত হয় বর্ণের পরে। এটা না হয় আমাদের কাছে একটু কঠিন লাগতেছে, বাট এটা দেখেন তো, আজি এই রস্যইটা বর্গীয়জের আগে না পড়ে, আজি রস্যইটাকে বর্গীয়জের আগে না পড়ে, বলেন তো দেখি। ও আচ্ছা, এখন সহজ লাগছে, এখন পরে বলতেছেন। আচ্ছা দেখেন, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? আজ প্লাস ই, আজ প্লাস ই, আজ প্লাস ই। তাহলে এটা কোথায় বলেন তো? পরে। তার মানে কার কখনো বর্ণের আগে না, কার অলওয়েজ বর্ণের পরে। কার অলওয়েজ কোথায়? বর্ণের পরে। তাহলে এই কারটা কোথায় বলেন তো? গড় পরে। বাট দেখা যাচ্ছে আগে কিন্তু আগে না, গয় একার গে রাম, ঠিক আছে? এই কারটা কি গড় পরে, তার মানে এটা হচ্ছে মধ্য স্বরাগম। এটা কি বলেন তো? মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর দুইটা নাম আছে। মধ্য স্বরাগমের কি আছে বলেন তো? অপর দুইটা নাম আছে, একটা হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে বিপ্রকর্ষ, আর একটা কি বলেন তো? স্বরভক্তি। বলেন তো কি? স্বরভক্তি। আবারও বলতেছি, মধ্য স্বরাগমের অপর দুইটা নাম আছে, একটা হচ্ছে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ, আর একটা স্বরভক্তি। অনেক ইম্পর্টেন্ট, জাস্ট এখান থেকে আমরা দেখি ম্যাক্সিমাম সময় প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তাহলে মধ্য স্বরাগমের অপর দুইটা নাম কি বলেন তো? বিপ্রকর্ষ, স্বরভক্তি, বিপ্রকর্ষ, স্বরভক্তি, বিপ্রকর্ষ, স্বরভক্তি। মনে কি থাকবে? তাহলে আমার প্রশ্নটা ছিল, কার বর্ণের আগে বসে না পরে বসে? এখন আনসার দেন, কার বর্ণের আগে বসে নাকি পরে বসে? আচ্ছা, আর কি ভুলবো? আর কি ভুলবো? তাহলে ধ্বনি পরিবর্তন থেকে এই টাইপ প্রশ্নগুলো আমাদের বারবার বারবার আসে। ক্লিয়ার? তাহলে ধ্বনি পরিবর্তন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ধ্বনি পরিবর্তন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? 3 নাম্বার সমাস। 3 নাম্বার হচ্ছে সমাস, ঠিক আছে? যেটা ভয়ঙ্কর একটা টপিক। সবাই মনে করে আল্লাহ এত কঠিন, এত কঠিন কেন? বাট সমাস খুব সহজ। আপনি যদি ভালো করে পড়েন, ভালোবাসা দিয়ে পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে একবারেই শুধু আমার কাছে পড়লে আপনার সমাজ শেষ হয়ে যাবে। আপনার 3জন 4জন টিচার চেঞ্জ করতে হবে না, 3টা 4টা প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না। আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, এক জায়গায় পড়েন, ভালো করে পড়েন, দেখবেন কি ফাটাফাটভাবে কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সমাজ থেকে প্রশ্ন কিভাবে আসেন দেখি। বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষার একটা প্রশ্ন ছিল যে অপ্রধান সমাস নিম্নের কোনটি নয়, ঠিক আছে? অপ্রধান সমাস কোনটি নয়, এরকম একটা প্রশ্ন আসছিল। এখন আমাকে বলেন অপ্রধান সমাস কয়টা? অপ্রধান সমাস কয়টা এবং কি কি বলেন? অপ্রধান সমাস 3টি। অপ্রধান সমাস কয়টি বলেন তো? 3টি। কি কি? প্রাদিনিত্য অলোক। বলেন তো কি কি? প্রাদিনিত্য অলোক, প্রাদিনিত্য, তারপর কি বলেন তো? অলোক। তাহলে অপ্রধান সমাস কয়টা বলেন তো? 3টা। কি কি বলেন তো? প্রাদিনিত্য অলোক। বলেন তো কি কি? প্রাদিনিত্য অলোক, প্রাদিনিত্য অলোক। ওকে, এই প্রশ্ন আসছিল আমাদের বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার প্রশ্নে, যে নিম্নের কোনটি অপ্রধান সমাস নয়? অপ্রধান সমাস নয়, প্রাদিনিত্য অলোক। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে হচ্ছে আপনার এই যে লাস্ট আমাদের প্রশ্ন আসলো, লাস্ট আমাদের এসও পরীক্ষার প্রশ্ন আসলো, তুষার শুভ্র কোন সমাস? তুষার শুভ্র কোন সমাস? কর্মধারয় সমাসটা যদি আমরা খুব ভালো করে পড়ি, কর্মধারয় সমাসটা খুব ভালো করে পড়লে আমরা কি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। উপমান, ও পরীক্ষা দিয়েছিলেন তাইলে নাকি? আচ্ছা যাই হোক, তাহলে তুষার শুভ্র কিভাবে উপমান হয়েছে? তুষার মানে কি বরফ না? বরফ মানে কি নাম না? নাউন। শুভ্র মানে কি সাদা, তাহলে এটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভে কোন সমাস হবে? উপমান। নাউন প্লাস অ্যাডজেক্টিভে কোন সমাস হবে? উপমান। পূর্বপদ আর পরপদের সম্পর্কটা বাস্তবসম্মত হবে। কি হবে বলেন তো? বাস্তবসম্মত হবে। পূর্বপদ আর পরপদের সম্পর্কটা কেমন হবে বলেন তো? বাস্তবসম্মত হবে, ঠিক আছে? তাহলে তুষার দেখতে কেমন দেখায় বলেন তো? সাদা।
বরফ দেখতে কেমন দেখায় বলেন তো? সাদা। তাহলে তুষার কি হবে বলেন তো? সাদা হবে। তার মানে এটা বাস্তবসম্মত বা সত্য বোঝাচ্ছে। দ্যাট মিনস এটা কি বলেন তো? উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। এবং এটা একদম হুবহু আমার নোট থেকে কমন পড়ছে লাস্ট যে পরীক্ষায়, হুবহু আমার নোট থেকে কি পড়ছে বলেন তো? কমন পড়ছে। আচ্ছা, এখন এটা তো আপনার ইজি কোয়েশ্চেন, আপনাকে একটু টেকনিক কোয়েশ্চেন দেখায়, যেই কোয়েশ্চেন দিলে আপনার অনেকেই আমরা পারবো না, সেই কোয়েশ্চেনটা কি হতে পারে চলেন আমরা দেখি। আপনার ধরেন একটা প্রশ্ন আসলো, নয়ন কমলের সঠিক ব্যাসবাক্য কোনটি? নয়ন কমলের সঠিক ব্যাসবাক্য কোনটি? নয়ন কমলের সঠিক ব্যাসবাক্য কোনটি? এই প্রশ্ন আসলো পরীক্ষায়। প্রশ্ন আমি অপশনগুলো দিচ্ছি, আপনারা বুঝে শুনে আনসার দেন, দেখেন পারেন কিনা। ধরেন এতে আনসার আসলো আপনার নয়নের ন্যায় কমল, নয়নের ন্যায় কমল। ওকে, বিতে হচ্ছে আপনার কমলের ন্যায় নয়ন, কমলের ন্যায় নয়ন, কমলের ন্যায় নয়ন। সিতে প্রশ্ন হচ্ছে আপনার কমল নয়নের ন্যায়, কমল নয়নের ন্যায়। আর ডিতে প্রশ্ন হচ্ছে আপনার নয়ন ও কমল, নয়ন ও কমল। বলেন কি আনসার হবে, কোনটা আনসার হবে বলেন, একটু বুঝে শুনে আনসার দিয়েন। হ্যাঁ, নয়ন কমল, নয়নের ন্যায় কমল, কমলের ন্যায় নয়ন, কমল নয়নের ন্যায়, নাকি নয়ন ও কমল? অন্তরা শাহ একদম ঠিক বলছেন ভাইয়া, লাস্ট এক্সামের আগে আপনি পড়াইছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে আনসার দিচ্ছেন এ, আনসার দিচ্ছেন সি, আনসার দিচ্ছেন বি। আচ্ছা ওকে, তার মানে আপনার তিনটে আনসার দিচ্ছেন, তাহলে 4 নাম্বারটা বাকি রাখছেন কেন? ডিও কয়েকজন দেন, তাহলে মানে হবে আর কি, সবগুলো অপশন ফিল আপ হবে আর কি। ঠিক আছে, ইসরাত হুমায়রা বি, থ্যাংক ইউ সো মাচ। বাহ, আনসার রাইট। আচ্ছা, এখন আসেন যে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, আমরা কি করি বলেন তো? আমরা মুখস্থ করে যাই ব্যাসবাক্য, আর মুখস্থ করে যাই, কিংবা অনেক স্যাররা বলেন যে ন্যায় মাঝে বসবে, শেষে বসবে, ইত্যাদি ইত্যাদি। বাট এই জায়গায় কিন্তু এই রুলস আপনার কি খাটবে না, কারণ ন্যায় শুরুতেও আছে, মাঝেও আছে, শেষেও আছে, সব জায়গায় আছে। তাহলে ভাইয়া আনসার কি হবে? এটা টেকনিক কি? এটা টেকনিক হচ্ছে একটাই জাস্ট, এটা টেকনিক কি বলেন তো? একটা টেকনিক জাস্ট পড়লে হবে আর কি। ঠিক আছে, ক্লাস নিচ্ছে তো, একটু পরে ফোন দিচ্ছে। তাহলে কি বলেন তো, একটু পর আমি কল দিব। না না, আমি দিচ্ছি একটু পর। আসেন, যে আসলে আমাদের এখানে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে পরোক্ষের পর ন্যায় বসবে। ন্যায়টা কোথায় বসবে? পরোক্ষের পর। জাস্ট এই লাইনটা যদি আপনি জানেন, একটা লাইন, তাহলে এই টাইপের প্রশ্ন আপনাকে কখনো আটকাতে পারবে না, কখনো আপনাকে আটকাতে পারবে না। ঠিক আছে, জাস্ট একটা লাইন, লাইনটা কি বলেন তো? পরোক্ষের পর ন্যায় বসবে। কার পর ন্যায় বসবে? পরোক্ষের পর। আবারও বলতেছি, কার পর ন্যায় বসবে? পরোক্ষের পর। ঠিক আছে, তাহলে পরোক্ষ জিনিসটা কি? প্রত্যক্ষ মানে কি চোখের সামনে, পরোক্ষ মানে চোখের আড়ালে। আমি কি আপনাদের চোখের সামনে দাঁড়ায় আছি না? তাহলে আমি কি? প্রত্যক্ষ। ঠিক আছে, তারেক স্যার কি আপনাদের সামনে আছে? নাই, তাহলে উনি কি বলেন তো? পরোক্ষ। উনি কি বলেন তো? পরোক্ষ। ঠিক আছে, তাহলে আমি প্রত্যক্ষ, তারেক স্যার পরোক্ষ। ওকে, আচ্ছা। নয়ন কমল, নয়ন মানে চোখ, কমল মানে পদ্ম ফুল। তাহলে আপনি আপনার প্রিয়তমার চোখকে পদ্ম ফুলের সাথে তুলনা করতেছেন। কিসের সাথে তুলনা করতেছেন? পদ্ম ফুলের সাথে তুলনা করতেছেন। তাহলে আপনার চোখের সামনে কি তার চোখ নাকি পদ্ম ফুল বলেন তো? আপনার চোখের সামনে তার চোখ, তাহলে চোখ হচ্ছে প্রত্যক্ষ, মানে নয়ন প্রত্যক্ষ। ঠিক আছে, আর কমল কি? পরোক্ষ। তাহলে ন্যায়টা কোথায় বসবে? কমলের পর। ন্যায়টা কোথায় বসবে? কমলের পর। এখন দেখেন কোথায় কমলের পরে ন্যায় আছে। তাহলে এখানে কি কমলের পরে ন্যায় নাই? এটা ভুল। এখানে কি কমলের পরে ন্যায় নাই? এটা ভুল। এখানে তো নেই নাই, এটাও ভুল। তাহলে আনসার কোনটা? রাইট, বি রাইট। আনসার কোনটা? রাইট, বি রাইট। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? সবাই কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝছি? ন্যায়টা তাহলে আমরা কোথায় বসবো? পরোক্ষের পর। তাহলে আমরা কি এটার যদি ব্যাসবাক্য আরেকভাবে করি হবে কিনা একটু দেখেন তো। যদি বলি নয়ন কমলের ন্যায়, আনসার কি হবে?
নয়ন কমলের ন্যায়, আনসার কি হবে? হবে। কেন? কারণ ন্যায় তো আমি পরোক্ষের পর বসাচ্ছি, ন্যায় তো আমি কোথায় বসাচ্ছি? পরোক্ষের পর বসাচ্ছি। সবাই কি ক্লিয়ার? তার মানে এই টাইপ প্রশ্নগুলো আমরা পেতে পারি। আমরা তো সবসময় ইজি ইজি কোশ্চেন কি ভাবি, কিন্তু কোশ্চেন মাঝে মাঝে কী করতে পারে, একটু এদিক সেদিক করে ঘুরাইও দিতে পারে। কিন্তু আমি শুরুতেই বলছি, যেই টপিক পড়বেন, যেই টপিক পড়াবো, এটা এমনভাবে পড়বেন, এমনভাবে পড়াবো, এই টপিক থেকে প্রশ্ন আসলে আমাদেরকে কি করতে পারবে না? আটকাতে পারবে না। এটাই থাকবে আমাদের কি বলেন তো ফার্স্ট কনসেপ্ট, যে আমার এই টপিক থেকে প্রশ্ন আমার পারতেই হবে। কারণ আমার কি বাংলায় 20+ পেতে হবে। বাংলায় কত পেতে হবে? 20+ পেতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমাদের প্রশ্ন আসে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনার, আমরা অনেকেই সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাসের মধ্যে ঝামেলা করি। সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাস, যেমন একই শব্দ চৌরাস্তা, আবার কি বলেন তো একই শব্দ চৌচালা, বলেন তো কি চৌরাস্তা, তারপর কি বলেন তো চৌচালা, চৌরাস্তা, তারপর কি বলেন তো চৌচালা। তাহলে চৌরাস্তা এবং চৌচালার মধ্যে পার্থক্য 1 সেকেন্ডের। আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি জীবনও ভুলবেন না। ঠিক আছে? পার্থক্যটাকে দেখেন। চৌরাস্তা মানে 4টা রাস্তায় বোঝায়, চৌরাস্তা মানে কি 4টা রাস্তায় বোঝায়। ঠিক আছে? আর ফোনটা ধরো, ফোনটা তো ধরে বলেছে ক্লাস নিচ্ছে। চৌরাস্তা মানে 4টা রাস্তায় বোঝায়, আর চৌচালা দ্বারা 4টা রাস্তা না বোঝায় 4 রাস্তা, চৌরাস্তা দ্বারা 4টা রাস্তায় বোঝায়, আর চৌচালা দ্বারা 4টা চাল না বোঝায় একটা ঘর বোঝাচ্ছে। চৌচালা দ্বারা 4টা চাল না বোঝায় কি বোঝাচ্ছে? একটা ঘর বোঝাচ্ছে। আবার বলতেছি, চৌরাস্তা দ্বারা 4টা রাস্তায় বোঝায়, তাহলে যা বোঝানোর তা বোঝালেই দ্বিগু, যা বোঝানোর তা বোঝালেই কি বলেন তো দ্বিগু। আর যা বোঝানোর তা যদি না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাহলে সেটাই সংখ্যাবাচক বহুব্রী। তাহলে কি বলেন তো সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। তাহলে পার্থক্য কি বলেন তো? একটা লাইন 1 সেকেন্ডের পড়া। যা বোঝানোর তাই বোঝালেই কি দ্বিগু, আর যা বোঝানোর তা না বুঝিয়ে অন্য কিছু বুঝালে কি বলেন তো সংখ্যাবাচক বহুব্রী। তাহলে চৌরাস্তা দ্বারা আমরা 4টা রাস্তায় বুঝবো, তার মানে দ্বিগু সমাস। আর চৌজালা দ্বারা বোঝানোর কথা 4টা চাল, কিন্তু 4টা চাল না বোঝায় একটা ঘর বোঝাচ্ছে, একটা ঘর বোঝাচ্ছে, তার মানে কি সংখ্যাবাচক বহুব্রী। আমরা কি বুঝছি? এ সবাই কি বুঝছি? আরেকটা আছে অতিমাত্র। কি আছে বলেন তো? অতিমাত্র। আমরা জানি অন্তর্মাত্র টি থাকলে নিত্য সমাস, অন্তর্মাত্র টি থাকলে নিত্য সমাস, কিন্তু এখানেও তো মাত্র আছে, তাহলে কি নিত্য সমাস হবে? আমরা জানি অন্তর্মাত্র টি থাকলে নিত্য সমাস, এখানেও তো কি মাত্র আছে, তাহলে কি নিত্য সমাস হবে? হবে কি না? কোন সমাস হতে পারে তাহলে? ভেরি গুড জুবাইর হোসেন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আচ্ছা, তাহলে অতিমাত্র, অতি একটা উপসর্গ, তার মানে একদম আপনি চিন্তা ছাড়াই সেটা কি দিবেন? উপসর্গ সমাস দিবেন, অব্যয়ভাব সমাস দিবেন। কি দিবেন বলেন তো? অব্যয়ভাব সমাস। যেহেতু অতি উপসর্গ, তার মানে কোন সমাস বলেন তো? অব্যয়ভাব। কোন সমাস? অব্যয়ভাব। তাহলে কি অতি একটা উপসর্গ, তার মানে কি মাত্রাকে অতিক্রান্ত। অতিমাত্রা কি মানে বলেন তো? মাত্রাকে অতিক্রান্ত। তার মানে লাস্টে মাত্র থাকলে এটা নিত্য সমাস হবে না। তাহলে অতিমাত্রা কি হবে? অব্যয়ভাব সমাস হবে। কেন? অতি একটা উপসর্গ। কেন? অতি একটা উপসর্গ। ক্লিয়ার? বুঝছি কি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে যদি অতিমাত্রা পরীক্ষায় আসে তাহলে আমরা কি নিত্য সমাস দিব নাকি অব্যয়ভাব সমাস দিব? তাহলে সমাস থেকে আমাদের এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। আমাদের সমাস হচ্ছে কর্মধারয় সমাস অনেক ইম্পর্ট্যান্ট, অব্যয়ভাব ইম্পর্ট্যান্ট, বহুব্রী আর তৎপুরুষ ইম্পর্ট্যান্ট। এগুলোতে আমরা সবচেয়ে বেশি কি দিব? ইম্পর্টেন্স দিব। ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাব সন্ধিতে। কি বলেন তো? সন্ধি। ঠিক আছে? সন্ধি থেকে কি টাইপের প্রশ্নগুলো আসে দেখেন। সন্ধি থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত কোন সন্ধি, সেকেন্ড হচ্ছে আপনার নিপতনের সিদ্ধ স্বরসন্ধি আছে, তারপর নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে, আবার বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আছে। ঠিক আছে? আবার কি আছে বলেন তো? তৎসম শব্দের বিসর্গ সন্ধি আছে। তারপর এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার বলছে নিপতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তারপর তৎসম শব্দের কি বলেন তো? বিসর্গ সন্ধি, তারপর হচ্ছে কি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই জিনিসগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলেন আমরা দেখি। আমি একটা সন্ধি বিচ্ছেদ দিচ্ছি, আপনারা করেন তো দেখি। পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো?
পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি বলেন? পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি? পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি? ভেরি গুড, আপনারা ভালো পারতেছেন। তারপর বলেন হচ্ছে আপনার হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি? হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি? হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি? হ্যালো, জি। ভর্তি করাইছো? ঘামে যেতেছি। তাহলে কি হবে? পরিষ্কার এটা হচ্ছে বিশেষ নামে সাধিত কি সন্ধি বলেন তো? ব্যঞ্জন সন্ধি। কোন নামে সাধিত বলেন তো? বিশেষ নামে সাধিত ব্যঞ্জন সন্ধি। আর যেহেতু বিশেষ নামে সাধিত ব্যঞ্জন সন্ধি, তার মানে আমাদের এখানে কি হবে না? বিসর্গটা হবে না। কিন্তু আমরা অনেকেই ভাবে কি বলেন তো, যে মাঝখানে যেহেতু বিসর্গ আছে, তার মানে এটা তুলে দিয়ে আমরা কি দিব? একটা মাঝখানে যেহেতু মূর্ধন্য ষ আছে, এটা তুলে দিয়ে আমরা কি দিব? একটা বিসর্গ দিব। কিন্তু সেই বিসর্গটা হবে না। তাহলে কি হবে? পরিযোগ কার। কি হবে? পরিযোগ কার। কি হবে বলেন তো? পরিযোগ কার। ক্লিয়ার? তার মানে মূর্ধন্য ষ থাকা সত্ত্বেও কেন বিসর্গ হলো না? কজ এটা হচ্ছে বিশেষ নামে সাধিত ব্যঞ্জন সন্ধি। কিন্তু আমরা ভুল করি কি, যে মূর্ধন্য ষ আছে, এই চোখ বন্ধ করে বিসর্গ দিই, ঠিক আছে? এবং এইটাই আমরা ম্যাক্সিমাম সময় করি। ওকে, হিমাচল। হিমাচল, হিমাচল, হিম প্লাস আচল, 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 অচল, আচল, আচল, অচল। দেখি ওদিক দিয়ে ইসরাত হুমায়রা অচল, কবি মশাই দুইটা, হিম প্লাস অচল, আমিতুল্লাহ ইসলাম। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তাহলে হিম প্লাস অচল আনসার রাইট। কেন রাইট? দেখেন, সন্ধির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দুই পাশের অর্থ মিলতে হবে। দুই পাশের অর্থ যদি না মিলে, তাহলে কখনোই সন্ধি বিচ্ছেদ হবে না। দুই পাশের অর্থ যদি না মিলে, কখনোই সন্ধি বিচ্ছেদ হবে না। আচ্ছা, হিম প্লাস আচল যারা দিচ্ছেন, সবাই একদম ছোটবেলা থেকে মুখস্থ করতেন, আর ওই মুখস্থটাই এসে কি এখানে দিচ্ছেন, পরীক্ষার হলে আসলেও তাই দিতেন, ঠিক আছে? এখন আসেন আমরা এটার ব্যাখ্যা দিই। হিম প্লাস অচল আর হিম প্লাস আচল, তাহলে হিম মানে কি বলেন তো? বরফ। হিম মানে কি বলেন তো? বরফ। অচল মানে কি বলেন তো? পাহাড়। তাহলে কি বরফের পাহাড়, বরফের পাহাড়। তার মানে কি এটা অর্থ কি মিলে? এটার অর্থ মিলে, তার মানে এটাই আনসার। আর হিম প্লাস যদি আচল দেয়, হিম মানে বরফ, আচল মানে শাড়ির আচল। শাড়ির আচলে কি বরফ থাকে? না। শাড়ির আচলে আমরা ভার্সিটিতে দেখেছি আপুদের, সরি, শাড়ির আচলে দেখছি যে আপনার ভাইয়াদের মাথা থাকে, ঠিক আছে? বাট কখনো কি বরফ দেখি নাই। ওকে, তার মানে কি আচল হবে না। তাহলে কি হবে বলেন তো? অচল হবে। তাহলে হিম প্লাস অচল। তাহলে অচল নাকি আচল মনে থাকবে নাকি থাকবে না বলেন? এরপর আসেন, লাস্ট আমাদের এসও পরীক্ষার প্রশ্ন আসে আপনার নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি থেকে। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি থেকে, ঠিক আছে? যেমন একাদশ, একাদশ, ঠিক আছে? একাদশ, এটা সন্ধি বিচ্ছেদ কি বলেন? এবং এটা কোন সন্ধি? এটা হচ্ছে আপনার নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ মানে কি? যেটা রুলস মানে না, নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত, ওইটাই কি বলেন তো? নিপাতনের সিদ্ধ। ওখানে আমরা একটা ছন্দ পড়াবো, ওই ছন্দ যদি আপনি পড়েন 100% ওখান থেকে কমন পড়ে যাবেন। এবং এই কোয়েশ্চন আমাদের কি ওখান থেকে কমন পড়লো, যে বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে, তাদের চুরি দেখে মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলি ও হরিশ্চন্দ্রের নিকট বিচার প্রার্থনা করলো। তারা বিচারে বলল, চোরেরা দুলোকে প্রবেশ করতে পারবে না। তাহলে ওখান থেকে আমাদের একাদশ চলে আসলো, এবং এটা আমাদের জন্য কি অনেক ইজি, এবং আমরা পারবো। ক্লিয়ার? বুঝছি তো নাকি? তাহলে একাদশ কি হবে? 1+10। একাদশ কি হবে? 1+10। ভেরি গুড, ভেরি গুড, অনেকে আনসার পারতেছেন। ওকে,
আচ্ছা আমি যদি আরেকটা সন্ধি দিই, দেখুন তো এটা পারেন কিনা। অহর্নিশ, অহর্নিশ, অহ বিসর্গ যোগ নিশ নাকি অহ বিসর্গ যোগ নিশা, কোনটা রাইট বলেন? অহ বিসর্গ যোগ নিশ নাকি অহ বিসর্গ যোগ নিশা? এই যে আবারও চমৎকারভাবে সবাই ভুল করতেছেন, সবাই দিতেছেন নিশ 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 নিশা নিশ নিশ নিশা নিশ। আচ্ছা যাক, নিশও দিতেছেন নিশাও দিতেছেন। আচ্ছা ওকে, এটার আনসারটা কি তাহলে? আনসার হচ্ছে এটা আমাদের অর্থ মিলতে হবে। অহ মানে দিন, অহ মানে কি বলেন তো? দিন। নিশ অর্থ হয় না, নিশা অর্থ হচ্ছে রাত। নিশা অর্থ কি বলেন তো? রাত। তাহলে অহর নিশ দ্বারা আমরা কি বুঝি? দিন ও রাত, দিন ও রাত। তাহলে অহ মানে দিন, নিশা মানে রাত। তাহলে কোনটা আনসার রাইট বলেন তো? এই যে অহ বিসর্গ যোগ নিশা। কি হবে? অহ বিসর্গ যোগ নিশা। তার মানে এরকম খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমাদের খুব ভালো করে আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে যে কোনো ধরনের সন্ধি থেকে প্রশ্ন আসবে আর আমার ভুল হবে এরকম যেন কখনোই না হয়। অর্থ মিলাতে হবে। অহর্নিশের অর্থ যদি আমরা মিলাই তাহলে সন্ধি বিচ্ছেদ হবে অহ মানে দিন, নিশা মানে রাত। এই জন্য কোনটা হবে বলেন তো? নিচেরটা আনসার হবে দিন ও রাত, দিন ও রাত। ক্লিয়ার? শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে সন্ধি গেল। সন্ধি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সন্ধি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, নিশা অর্থ রাত না। ওকে চলেন তাহলে আমরা এখন চলে যাব বানানে। কোথায় চলে যাবো বলেন তো? বানান। এই যে জিনিসটা 100% কমন, ঠিক আছে? 100% কমন যায় না যদি আমরা না পারি তাহলে ব্যর্থতা কার বলেন তো? আমাদের। যে বানান থেকে প্রশ্ন আসবে এটা আমরা জানি কনফার্ম, কিন্তু কি বলেন তো? আমরা কি ভালো করে পড়ি নাই। তাহলে যদি প্রশ্ন আসে যদি না পারি তাহলে ব্যর্থতা আমাদের, কারণ আমরা যাই নাও কি পড়লাম না। ঠিক আছে চলেন বানান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। আগে নর্মালি একটা করে সিঙ্গেল বানান আসতো, একটা করে সিঙ্গেল বানান আসতো, বাট এখন বানান কি আসে জানেন? বানান গুচ্ছ আসে, বানান গুচ্ছ আসে। বানান গুচ্ছ যদি আপনার প্রশ্ন আসে আপনি কি করবেন জানেন? প্রথমত হচ্ছে 3টা বানান দেখবেন, 3টা অথবা 4টা বানান থাকতে পারে, দেখবেন। দেখার পর যেগুলো একটা ভুলও যদি পান তাহলে ওই অপশন বাদ। এভাবে আপনি চাইলে কি বানান গুচ্ছটা সলভ করতে পারেন। আচ্ছা আমি আপনাদেরকে কিছু বানান দিচ্ছি, হ্যাঁ, যেই বানানগুলো আমরা অনেক জানি, আপনাদের আপনাদের চোখের সামনের বানান, কিন্তু আমরা প্রচুর ভুল করে থাকি এবং আপনাদেরও লিটারেলি অনেক বেশি ভুল হবে, অনেক বেশি কি হবে? ভুল হবে। স্যার প্রকৃতিগত একটু দেখান, সব না, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বানানগুলো দেখি। বেশি না, কয়টা বানান দিব বলেন তো? 5টা বানান দিই। 5টা বানান থেকে আপনাদের 5টায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? বাট ভয় পাওয়ার কিছু নাই, যখন পড়াবো তখন এগুলো সব সমাধান হয়ে যাবে। ওকে তাহলে প্রথম বানানটা দেখেন তো একটু, সবাই একটু মনোযোগ দেন। বলেন দুর্গা বানান কোনটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? এ অথবা বি দিয়ে আনসার দিতে পারেন, 1 অথবা 2 দিয়ে আনসার দিতে পারেন, ঠিক আছে? কোনটা রাইট? এটা কি হলো? সবাই তো 2টাই আনসার দিতেছে, কেউ 1 কেউ 2, দেখছো? আচ্ছা 1 1 2 2 2, ওকে 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 2 2, বাহ সেরা। এখন ঠিক আছে, ম্যাক্সিমাম এখন 2 আসতেছে, ভালো। তার মানে যারা যারা আমরা 2 আনসার দিছি তাদের জন্য হচ্ছে সুখবর, তা আপনাদের আনসারটা হচ্ছে ভুল হয়েছে। কি হয়েছে বলেন তো? ভুল হয়েছে। আনসার রাইট কোনটা বলেন তো? রস্যকার, দুর্গা। ঠিক আছে তাহলে দুর্গা বানানে কি বলেন তো? রস্যকার। 2টাই হচ্ছে বানান নিয়মে এক বেশি পাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে তাহলে কি বলেন তো? দুর্গা। কি হবে বলেন তো? দুর্গা, দ রস্যকার গড়ে। ওকে কিন্তু আমরা কি করি ম্যাক্সিমাম টাইমে আমরা দুর্গা দীর্ঘার দিচ্ছি এবং আমরা দীর্ঘার দিই ছোটবেলা থেকে কি ইউজ টু, কিন্তু দীর্ঘার হবে না। কি হবে বলেন তো? রস্যকার। কি হবে বলেন তো? রস্যকার। মনে থাকবে? আচ্ছা এটা রুলসটা হচ্ছে দূর দিয়ে যদি দূরত্ব বোঝায় তাহলে দ দীর্ঘকার, আর দূর দিয়ে যদি দূরত্ব না বোঝায় তাহলে কি বলেন তো? দ রস্যকার, দ রস্যকার। আচ্ছা এরপরে এটা কি আপনারা ধরা যায় 20% ম্যাক্সিমাম কি পারেন নাই, ঠিক আছে? সেকেন্ড বানানটা দেখেন। রেস্তোরাঁ। বলেন কোনটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? রেস্তোরাঁ উপরেরটা নাকি নিচেরটা?
রেস্তোরাঁ। আনসার এক বেশি আসে নাকি দুই বেশি আসে দেখি তো। ও ভেরি গুড ভেরি গুড। এক এক দুই দুই এক 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 দুই এক এক এক, হ্যাঁ একের আনসার বেশি। বাহ, আবারও আপনারা চমৎকারভাবে ভুল করেছেন, একদম ফাটে ফাটে ভাবে ভুল করেছেন। এক আনসার না, দুই আনসার। কোনটা আনসার বলেন তো? দুই আনসার। রেস্তোরাঁ পরের রর উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। লাস্ট রর উপরে কি হবে বলেন তো? চন্দ্রবিন্দু হবে। লাস্ট রর উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, যারা যারা দুই আনসার দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এক আনসার দিয়েছেন আর ভুল কইরেন না। ঠিক আছে, তাহলে রেস্তোরাঁ কোনটার উপর কি চন্দ্রবিন্দু হবে? লাস্ট রয়ের উপর। কোনটার উপর চন্দ্রবিন্দু হবে? লাস্ট রর উপর, মনে থাকবে। আচ্ছা, এরপর আসেন 3 নাম্বার। তিন নম্বর হচ্ছে আপনার কৃতি। একদম সহজ বানান, আশা করি এটা সবাই পারবেন এবং পারতে গিয়ে ভুলটা করবেন। ঠিক আছে, বলেন কৃতি রস্বীকার নাকি দীর্ঘিকার? রস্বীকার নাকি দীর্ঘিকার? বাহ, এই তো, বাহ বাহ, গুড। ঝামেলা হলে দুইটাই আনসার দেয়, এক কথায় দুইও দেয়। আমি কোনটা নিব এটা বুঝি না। আচ্ছা, এই দেখো তো তোমার হচ্ছে মানে বেশি এক দিচ্ছে না দুই দিচ্ছে, কাউন্ট করো তো। দুইটা দিচ্ছে। দুইটাই সঠিক মনে হচ্ছে না? একটা হলে আজকে ভাত খাবো না। এই মিল্টন, মিল্টন স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। ভাত খাবে না কিন্তু, ঠিক আছে? দেখবা ভাত খাই কিনা। এক হবে না, এক হবে না, দুই আনসার রাইট। ভাত খায়েন না ভাই, প্লিজ ভাই। আপনি কি ডাইটে আছেন নাকি আবার? ঠিক আছে, আচ্ছা তাহলে এক আনসার হবে না। কি আনসার হবে বলেন তো? দুই আনসার হবে। তাহলে কৃতি বানান কি বলেন তো? দীর্ঘিকার। কৃতি বানান কি বলেন তো? দীর্ঘিকার। আর আমরা কি করি বলেন তো? রস্বীকার দিই। স্ক্রিনশট নিয়ে সুন্দর করে দিয়ে দিও, ইয়াতে পেজে দিয়ে দিও। এটা স্ক্রিনশট নিয়ে পেজে দাও, মেয়া কাজে লাগবে। আচ্ছা, তাহলে কৃতি কি হবে বলেন তো? রস্বীকার না, কৃতি কি হবে? দীর্ঘিকার। কৃতি কি হবে? দীর্ঘের হবে। বাট যদি আমরা কৃতিত্ব লিখি, কি লিখি বলেন তো? কৃতিত্ব, তখন দীর্ঘি না হয়ে কি হবে? রস্বীকার হবে। দীর্ঘ না হয়ে কি হবে? রস্বীকার। কেন? কারণ যদি শব্দের শেষে তয় বফলাযুক্ত বর্ণ থাকে, যদি শব্দের শেষে তয় বফলাযুক্ত বর্ণ থাকে, তাহলে কি হবে বলেন তো? দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। দীর্ঘিকারটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি ক্লাস নিচ্ছি, তুমি আমাকে কোশ্চেন করতেছো? আচ্ছা, তাহলে কৃতিত্ব কি হবে? রস্বীকার হবে। তয় বফল অ্যাড হলে রস্বীকার। ওকে, আচ্ছা তাহলে কৃতি বানানে কি হবে? দীর্ঘিকার। আপনারা কিন্তু পারেন নাই, আপনারা কিন্তু পারেন নাই। ঠিক আছে, এখন আসেন 4 নাম্বার। তিনটা বানান দিছি, বুঝছো? তিনটা বানান থেকে অবশ্যই অনেকে পারতেছে, কারা যে পারতেছে এটা তো বুঝতে পারতেছি না। 4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, ব্যবহারিক। এটা তো পারবেন না, এটা শিওর না, সরি এটা পারবেন, এটা শিওর। অনেকে আছে যেটা হবে এটার উল্টাটা আনসার করে, বুঝছো? এটা হচ্ছে সমস্যা। ব্যবহারিক বলেন। আমার মেডেলে কৃতি লেখা, আল্লাহ জানে মেডেলটা কোত্থেকে নিয়েছিলেন। টার্নিং পয়েন্ট থেকে যদি নেন, আমরা কৃতি বানান শুদ্ধ করে লিখে আপনাদেরকে দিব। ঠিক আছে, কথা দিচ্ছি, আপনারা খালি চাকরি পান আর আমরা কৃতি বানান কি শুদ্ধ করে দিব। এই শুদ্ধ করে দিব না? কৃতি শিক্ষার্থী শুদ্ধ করে দিব না? ব্যবহারিক, ব্যবহারিক। এক এক দুই দুই এক দুই। আচ্ছা, এটার ঝামেলা। মিল্টন মিল্টন ভাইয়া আবার একটা সুন্দর করে কিছু একটা বলেন, বলেন। এবার যদি না হয় বিয়েই করবো না। আচ্ছা আসেন, এটার রুলস, এটার বাংলা একাডেমিতে আপনার দুইটাই আনসার আছে, এটা একটা ঝামেলা। কিন্তু রুলস অনুযায়ী আপনার সেকেন্ডটা রাইট। রুলস অনুযায়ী কোনটা রাইট বলেন তো? সেকেন্ডটা রাইট। ঠিক আছে, তার মানে কি প্রথমটা ভুল। কেন? কারণ যদি শব্দের শেষে ইক প্রত্যয় থাকে, কোন প্রত্যয় বলেন তো? ইক প্রত্যয়, তাহলে আদিস্বর বৃদ্ধি ঘটে। কি ঘটে বলেন তো? আদিস্বর বৃদ্ধি ঘটে। তাহলে কি হবে? বজফলা আকার হবে। নর্মালি যদি আমরা ব্যবহার লিখি তাহলে কি লিখি বলেন তো? এই যে এইটা লিখি ব্যবহার, ওকে। অথবা যদি লিখি ব্যবসা তাহলে কি লিখি বলেন তো? এটা লিখি, ওকে। বাট যখন আমি ইক প্রত্যয় যুক্ত করব তখন সেটা হয়ে যাবে বজফলা আকার, বজফলা আকার। তাহলে কি হবে? ব্যবসায়িক। কি হবে? ব্যবসায়িক।
ব্যবসায়িক। ক্লিয়ার? বুঝছি, মনে থাকবে, আমাদের মনে রাখতে হবে। ওকে, করে দিলাম 4টা না, 5 নাম্বার। 5 নাম্বার বানানোর জন্য সবাই রেডি? সবাই রেডি? এটা কি পারবেন? সহজ দিব না কঠিন দিব? আচ্ছা, সহজ দিলাম, দেখি পারেন কিনা। আশা করি পারবেন না, সরি, আশা করি পারবেন। বলেন সেবাসমূহ কোনটা রাইট? বলেন সেবাসমূহ কোনটা রাইট? টু পজিশন আছে আপনাদের পজিশন। আচ্ছা, এইবার দেখি 1, জয়া রয় 2। আরে নাম তো এত তাড়াতাড়ি গিয়ে উঠে দেখাই যায় না। 2, হ্যাঁ এইবারও কি 1 আনসার আসতেছে, 2 আনসার আসতেছে। এই তো, এই ভাল লাগতেছে, 2 বেশি আসতেছে আর কি। আপনারা যেটা বেশি দিবেন আপনারা মনে রাখবেন এইটাই হচ্ছে আপনাদের ভুল। যেটা বেশি দিবেন ওইটাই ভুল। তার মানে 2 যারা আনসার দিচ্ছেন ভুল, কি হবে? 1 নাম্বার আনসার হবে। কি হবে? 1 নাম্বার আনসার। কেন 1 নাম্বার আনসার হবে? কারণ বহুবচন শব্দ, বহুবচন কোনো শব্দ যদি মূল শব্দের সাথে বসে তাহলে সেটা কি, সরি, হ্যাঁ, বহুবচন কোনো শব্দ যদি কোনো শব্দের সাথে বসে তাহলে সেটা একসাথে বসবে, কোনোভাবে আলাদা করা যাবে না। হাইফেন দিয়া, স্পেস দিয়া আলাদা করা যাবে না। তাহলে সেবা সমূহ ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে যদি আমরা যাই, হসপিটালে যদি আমরা যাই, মেডিকেল সেন্টারে যদি আমরা যাই, ম্যাক্সিমাম জায়গায় আমরা কি দেখি বলেন তো? আলাদা দেখি, স্পেস দেখি, হাইফেন দেখি, কিন্তু হাইফেনটা হবে না। তাহলে কি হবে বলেন তো? সাথে হবে। সেবাসমূহ, গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, বিষয়সমূহ, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো কি বলেন তো আমরা কি করব? একসাথে দিব। তাহলে 5টা বানান দিলাম। 5টা থেকে কার কয়টা হয়েছে দেখি তো, একটু কমেন্টে জানান তো 5টা থেকে কার কয়টা হয়েছে। সত্যিটা বললেন, 3টা, 4টা, 1টা, 2টা। আর যার কোনোটাই হয় নাই বলবেন যে সরি স্যার, ঠিক আছে? 1টা, 3টা, 2টা। বাহ, 1টা, 4টা, 3টা, 5টা কারোরই হয় নাই। 5টা হইলে চকলেট খাওয়াইতাম, কিটকেট খাওয়াইতাম। এই কিটকেট নিয়ে এসো যাও, 5টা কিটকেট নিয়ে এসো, দেখি কার কার হয়েছে 5টা। 5টা থেকে 5টা হইলে কিটকেট পাঠাই দিব আমরা কুরিয়ার করে। নাই, কেউই নাই, একজনেরও হইল না। আচ্ছা, ওকে। তাহলে এখন বুঝছি তো বানানটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। বানান অনেক বেশি গুরুত্বপূর্ণ। বানান আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর ভালো করে পড়লে বানান থেকে আমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? 5টা হয়েছে কিন্তু ভুল হয়েছে 3টা। পূর্ণচন্দ্র সাহা, কি চকলেটটা কি লাগবে নাকি উল্টা আপনার পাঠাইতে হবে বলেন? এই অফারটা কি প্রতিদিনের জন্য স্যার? পড়া যদি পারেন আমি খাওয়াবো, কোনো টেনশন নাই, ঠিক আছে? পড়া পারতে হবে, কোয়েশ্চেন ধরবো, পড়া পারবেন, চকলেট পাঠিয়ে দিব, ঠিক আছে বাসায়। আর ঝামেলা হইলো কি, যখন আমি পড়া ধরি তখন আপনাদেরকে আর কাউরে খুঁজে পাওয়া যায় না। আমি যে নাম উচ্চারণ করি দেখি উনি চলে যায়, উনি জুম থেকে চলে যায়। ব্যাপারটা এত ভাল লাগে। এখন তো সামনাসামনিও নাই, দেখতেও পারি না কে চলে গেল কে থাকলো। নাম উচ্চারণ করার সাথে সাথে একদম কি কট। আপনার এই অফার আগামীতে রাখবেন স্যার, পারার চেষ্টা করবো। ওকে, আপনার জন্য থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বানান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? বানানটা আমাদের কত ভালো করে পড়তে হবে আপনারা কি বুঝছেন ব্যাপারটা? বানানটা আসলে আমাদের অনেক ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমরা ভাবি বানান সহজ, কিন্তু বানান আসলে সহজ না। বানান হচ্ছে কমপ্লেক্স। বানান হচ্ছে কি বলেন তো? জটিল। বানান কি বলেন তো? জটিল। যার একটা হয়নি তাকে চকলেট দেন না, যার একটা হয়নি। ও ইসরাত হুমায়রা 5টাই হয়েছে, বাহ, তাহলে চকলেট নিয়ে নিয়েন আমার কাছ থেকে। ওকে, আচ্ছা, আমাদের পেজে একজনের 5টাই হয়েছে, ইসরাত হুমায়রা। 5টা হইলে কিটকেট না, আপনি ভুল করেছেন, ওটা কিটকাট হবে, ঠিক আছে? আয়শা আক্তার, আমরা কি ছেলে মানুষ এত কিছু বুঝি বলেন? আমরা শুধু গিফট দেই, ঠিক আছে? এতটুকুই আমরা জানি, বাট এত নাম বানান টানান আমাদের দেখা দরকার আছে বলেন? স্যার শখের নারী কোন সমস্যা হবে? আল্লাহ, কি বলেন না। আচ্ছা, উচ্চারণ, ঠিক আছে? তাহলে উচ্চারণ জিনিসটা থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসে? উচ্চারণ হচ্ছে নিউ একটা টপিক, নতুন একটা টপিক। এই টপিক থেকে আমাদের প্রশ্ন অনেকভাবে আসতে পারে, ঠিক আছে? এবং এই টপিকটা আমরা অনেকেই পড়ি, অনেকেই পড়ি না, ঠিক আছে? অনেকেই পড়ি, অনেকেই কি বলেন তো পড়ি না। তাহলে উচ্চারণ থেকে প্রশ্নের ধরনটা কি দেখেন? উচ্চারণ থেকে প্রশ্নের ধরন, আমি লিখলাম স্মৃতি। কি লিখলাম বলেন তো? স্মৃতি। আপনাদের আমার আনসার দিতে হবে, বলেন স্মৃতি বানানটা কি রাইট নাকি ভুল? স্মৃতি বানানটা কি রাইট নাকি ভুল? মানে উচ্চারণটা, স্মৃতি যে লিখলাম রাইট নাকি ভুল, এটার আনসারটাকে দেন। আমাকে বলেন স্মৃতি বানানটা কি রাইট নাকি ভুল? এই যে রাইট লিখতেছে, অনেকে ভুল লিখতেছে। আচ্ছা, ভালো লাগলো ব্যাপারটা। ওকে, বাট ভুলটা কোথায় সেটা কি আমরা জানি?
কেউ কি জানি ভুলটা কোথায়? এইটার আনসার সবাই বলবেন না, জানি না। আচ্ছা, স্মৃতি, এইটার চমৎকার একটা ভুল আছে। এই ভুলটা যদি না ধরতে পারেন তাহলে আসলে পরীক্ষা হলে ভুল করে আসবেন। সেটা হচ্ছে এই যে মফলা, এটা তুলে দিয়ে আমরা চন্দ্রবিন্দু দিব। মফলা তুলে দিয়ে আমরা কি দিব বলেন তো? চন্দ্রবিন্দু দিব। মফলা তুলে দিয়ে আমরা কি দিব? চন্দ্রবিন্দু। তাহলে এই যে এখান থেকে মফলা উঠে গেছে, তার মানে এখানে আমার মফলার জায়গায় কি দিতে হবে? একটা চন্দ্রবিন্দু দিতে হবে। কি দিতে হবে? একটা চন্দ্রবিন্দু দিতে হবে। ক্লিয়ার? এই চন্দ্রবিন্দু দিলেই রাইট। তার মানে এটা আমরা অনেকে জানতাম না, বাট আজকে তো জেনে নিচ্ছি, আর ভুল কইরেন না। ওকে, আচ্ছা, এরপর আসেন আর কি আমরা উচ্চারণে ভুল করি বলেন তো? এই জিহ্বার উচ্চারণ কি? আমরা কি উচ্চারণ করি? আমরা উচ্চারণ করি জিহবা, আমরা উচ্চারণ করি জিব্বা। যদি বলি ভুল হয়েছে বলবেন জিব্বা বলে হারায় যাবেন। সবগুলোই ভুল। এটা শুদ্ধ উচ্চারণ কি জানেন? জেনে নেন। সারা জীবন তো জিব্বাই বলছেন, শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিউভা। শুদ্ধ উচ্চারণ কি বলেন তো? জিউভা। শুদ্ধ উচ্চারণ কি? জিউভা। জিউভা, এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এবং এইটা আমাদের কি অপশনে আসতে পারে, 4টা অপশন থাকবে, শুদ্ধ আর অশুদ্ধগুলো থাকবে। তার মানে কি অ্যান্সার হবে? জিব্বার আনসার কি হবে বলেন তো? জিউভা। কি অ্যান্সার হবে? জিউভা। আমি আপনাদের আরেকটা শব্দ দিচ্ছি যেটা একদম ওভারঅল সবাই ভুল করি, সবাই ভুল করি। যেমন আমি লিখলাম পুনো পুনো, বলেন তো এটার কি উচ্চারণ? বলেন উচ্চারণ কি? বলেন পুনো পুনো, এটা উচ্চারণ কি বলেন? এটা যদি পারেন আবার গিফট দিব, জান। স্যার এত কিছু জানতামই না এতদিন, কি বলবাল পুনো 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 পুনো। ও মাই গডনেস, একজনে তো হয়ে গেছে DFIT, কিন্তু আপনার নামটা তো উচ্চারণ করতে পারতেছি না আমি। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্সিমাম ভুল হয়েছে। ওকে, তার মানে এটা শুদ্ধ উচ্চারণ কি দেখেন? শুদ্ধ উচ্চারণ হচ্ছে আপনার, আহারে সবাই একদম ফাটায় লাইতেছে লেখা, কিন্তু হইল না, তার কারণ একজনের হয়েছে, কিন্তু ভুল হয়েছে কারণ হসন্ত দেয় নাই। ওকে, এটার উচ্চারণ হচ্ছে পুনঃ পুনঃ। উচ্চারণ কি বলেন তো? পুনঃ পুনঃ। উচ্চারণ কি? পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ। উচ্চারণ কি বলেন তো? পুনঃ পুনঃ। এখন যদি বলেন ভাইয়া কেমনে হয়েছে, এটার নিয়ম হচ্ছে শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে, শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গের যে পরের বর্ণটা আছে, বিসর্গের পরের যে বর্ণটা আছে সেটা দ্বিতীয় উচ্চারিত হবে। সেটা কয়বার উচ্চারিত হবে? 2বার উচ্চারিত হবে। তাহলে বিসর্গের পরের বর্ণ কি? প। তাহলে প কয়বার উচ্চারিত হবে? 2বার। তাহলে কি হবে বলেন তো? পুনঃ পুনঃ। কি হবে? পুনঃ পুনঃ। কি হবে? পুনঃ পুনঃ। ক্লিয়ার? ক্লিয়ার? মনে থাকবে? থাকবে নাকি থাকবে না বলেন? তাহলে ইতো পূর্বে কি হবে? এটার উচ্চারণ কি হবে বলেন? বলেন এটার উচ্চারণ কি হবে? বলেন ইতো পূর্বে এটার উচ্চারণ কি হবে? এটার হচ্ছে হবে ইতপ পূর্বে। নো নো নো, ইতো পূর্বে না, ইতপ পূর্বে। কি হবে বলেন তো? ইতপ পূর্বে। ইতপ পূর্বে। ঠিক আছে, তাহলে বিসর্গ থাকলে বিসর্গের পরের বর্ণ উচ্চারিত হবে কয়বার? 2বার। কয়বার বলেন তো? 2বার। মনে থাকবে? এই মনে থাকবে? তাহলে উচ্চারণ থেকে আমাদের এই উচ্চারণগুলো এইভাবে আসতে পারে, আর এইভাবে আমাদের শিখে শিখে আনসার দিতে হবে। ঠিক আছে, উচ্চারণের ক্লাস আপনারা পাবেন, সো টেনশন করার কোনো কারণ নেই। টেনশন করার কি কোনো কারণ নেই। ওকে, এখন আসি আমরা প্রকৃতিপত্তয়। প্রকৃতিপত্তয়, দিস ইজ রক্স টপিক। যেই টপিক থেকে আমাদের 2টা-3টা প্রশ্ন চলে আসে। কিভাবে পসিবল একটা টপিক থেকে ব্যাংক 2টা-3টা প্রশ্ন দিয়ে দেয়? কারণ আছে। কাহিনী হচ্ছে প্রকৃতিপত্রের সাথে ব্যাংকের একটা কানেক্টিভিটি আছে, বুঝছেন? এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং যে প্রকৃতিপত্র ছাড়া ব্যাংক জবের প্রশ্ন জমে না, জমে ওঠে না। এই কারণে তারা কি 2টা-3টা প্রশ্ন দেয়। ঠিক আছে, প্রশ্নগুলো কেমন হতে পারে চলেন আমরা দেখি। যেমন চলনসই, বলেন কোন প্রত্যয়? চলনসই কোন প্রত্যয় বলেন? আচ্ছা, প্রকৃতিপত্রে আমরা না পারার অন্যতম কারণ হচ্ছে আমরা প্রকৃতিকে চিনি না, জানি না। প্রত্যয় কি আমরা চিনি না, জানি না। নাম প্রকৃতিকে আমরা চিনি না, ক্রিয়া প্রকৃতিকে আমরা চিনি না, কৃত প্রত্যয়কে আমরা চিনি না, তদ্ধিত প্রত্যয়কে আমরা চিনি না। আর এই কারণে কি আমরা প্রকৃতিপত্র থেকে প্রশ্ন পারিও না, বুঝিও না, কঠিনও লাগে, পড়িও না, পারিও না। ঠিক আছে, তাহলে বলেন চলনসই কোন প্রত্যয়? চলনসই কোন প্রত্যয় বলেন? হুমায়রা, পারি না একেবারে। পারবেন পারবেন, আমার কাছে পড়লেই পারবেন। ঠিক আছে, খালি পড়ে দেখেন না কত ভালো পারেন। ঠিক আছে, যাই হোক একটু বেশি বলে ফেলছি, বাট ক্লাস করলে বুঝবেন যে না, ভাইয়ার কাছে ওভারঅল ফাটাফাটি সলিউশন আছে।
ভাইয়ার যদি সবগুলো টপিক শেষ করতে পারেন ভাইয়ার কাছে, তাহলে আপনার কোনো টপিক নিয়ে ঝামেলা হবে না আর কি। আচ্ছা, তাহলে চলনসই দেখেন, এটা হচ্ছে 1 সেকেন্ডের পড়া, জাস্ট 1 সেকেন্ডের পড়া। কি বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে, বিদেশি তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো কি কি বলেন তো? 1 সেকেন্ডের পড়া। দেখেন, ওয়ালা ওয়ান আনা পনা সা, বলেন তো কি? ওয়ালা ওয়ান, তারপর কি বলেন তো? আনা, তারপর কি বলেন তো? পনা, তারপর কি বলেন তো? সা। ওয়ালা ওয়ান আনা পনা সা, তারপর কি বলেন তো? গড় দার বাজ বন্দি সই, গড় দার বাজ বন্দি সই। তাহলে কেমনে মনে রাখবো আমরা বলেন তো? ওয়ালা ওয়ান আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই। দেখেন, 1 সেকেন্ডের পড়া, এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে এই টাইপ কখনো আর ভুল হবে না। কি বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয়, ওয়ালা ওয়ান আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই। আমার সাথে একটু বলেন, ওয়ালা ওয়ান আনা পনা সা, ওয়ালা ওয়ান আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই, গড় দার বাজ বন্দি সই, গড় দার বাজ বন্দি সই। ওয়ালা ওয়ান আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই। তাহলে কি? এই যে সই, এই যে সই, চলন সই। তাহলে কি কোন প্রত্যয় বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয়। কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। অন্তস্থ অ থাকলে অল হবে, অন্তস্থ থাকলে কি হবে? অল হবে। তাহলে জয়, জয় এর প্রকৃত প্রত্যয় কি বলেন? জয় এর প্রকৃত প্রত্যয় কি? অন্তস্থ অ থাকলে অল হবে। জয় এর প্রকৃত প্রত্যয় কি বলেন? কি হবে বলেন তো? জি প্লাস অল। জয় কি হবে বলেন তো? জি প্লাস অল, জি প্লাস অল। এই যে হয়ে গেল। ক্ষয় কি হবে? কি প্লাস অল। ক্ষয় কি হবে? কি প্লাস অল। ক্ষয় কি হবে? কি প্লাস অল। ক্লিয়ার? এই বুঝছি আমরা? বুঝছি নাকি বুঝি নাই? তার মানে এই যে দেখেন রুলস আছে, অন্তস্থ অ থাকলে অল হবে, মান থাকলে সানস হবে, তারপর কি থাকলে অন থাকলে অনট হবে, ত থাকলে কয়তো হবে, রুলস আছে। এই রুলসগুলো যদি আমরা পড়ি টেকনিক্যালি, তাহলে আমাদের প্রকৃতি পথে হবে একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। বুঝতে পেরেছি? ইমা থাকলে ইমন হবে, নীলিমা কি হবে? নীল যোগ ইমন। ই থাকলে স্নি হবে, রাবণী কি হবে? রাবণ যোগ স্নি, ঠিক আছে? ইক থাকলে স্নিক হবে, সাহিত্যিক সাহিত্য যোগ স্নিক, ঠিক আছে? তার মানে এই টেকনিকগুলো যদি আমরা ভালো করে মাথায় রাখতে পারি, তাহলে প্রকৃতি পথে হবে আপনার কাছে একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। তার মানে প্রকৃতি পথে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি প্রকৃতি কাকে বলে। প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি কি, ক্রিয়া প্রকৃতি কি, প্রত্যয় কাকে বলে। প্রত্যয় 2 প্রকার, কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি। এই জিনিসগুলো আমাদের জেনে তারপর আমাদের রুলসে যেতে হবে। রুলসগুলো যদি আমরা ভালো করে জেনে নিতে পারি তাহলে আর কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যেমন আমি লিখলাম উক্তি, কি লিখলাম বলেন তো? উক্তি, উক্তি, ঠিক আছে? আচ্ছা, উক্তি মানে কি? কথা বলা না? তাহলে উক্তি টাইপের যত শব্দ আছে, কথা বলা টাইপের যত শব্দ, সব আসছে আপনার বচ থেকে। কোত্থেকে আসছে বলেন তো? বচ ধাতু থেকে। কোত্থেকে? বচ ধাতু থেকে। বুঝতে পেরেছেন? তার মানে কথা বলা টাইপের যত শব্দ আসছে সব আসছে বচ থেকে। তাহলে এইটা আমাদের জানতে হবে যে কোন শব্দটা কোন ধাতু থেকে আসছে, কোন শব্দটা কোন ধাতু থেকে আসছে, এটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? বুঝছি আমরা? তাহলে প্রকৃত থেকে কি আপনার প্রশ্ন আসবে আমরা বুঝতে পেরেছি। তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে পারবো না? আমরা পারবো কিনা বলেন? পদ প্রকরণ, পদ প্রকরণ টপিকটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে আছে বিশেষ্য, এখানে আছে বিশেষণ, এখানে আছে সর্বনাম, এখানে আছে ক্রিয়া, এখানে আছে ক্রিয়া বিশেষণ, এখানে আছে আবেগ, এখানে আছে যোজক, এখানে আছে অনুসর্গ। আগে ছিল পদ 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ 4 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া। অব্যয় পদ আবার 4 প্রকার ছিল। কি কি ছিল? সমচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। বাট এখন পদ কত প্রকার? নতুন ব্যাকরণে 8 প্রকার। আর আমাদের ব্যাংকের চাকরির জন্য আমাদের নতুন ব্যাকরণটা সবচেয়ে বেশি ফলো করতে হবে। এর মানে এই নয় পুরাতন ব্যাকরণ আমরা কি করব? ভুলে যাব। আমরা কি করব বলেন তো? নতুন ব্যাকরণটা বেশি ফলো করব। আচ্ছা, আমি এত বেশি তো আলোচনা করতে পারবো না, একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে। আমি একটা কোশ্চেন করি, আপনারা আনসার দেন। বলেন, মিছিলটি সামনে এগিয়ে এলো, মিছিলটি সামনে এগিয়ে এলো, সামনে কোন পদ বলেন? মিছিলটি সামনে এগিয়ে এলো, মিছিলটি সামনে এগিয়ে এলো, সামনে কোন পদ বলেন? সামনে কোন পদ বলেন? মিছিলটি সামনে এগিয়ে এলো, সামনে কোন পদ? যারা আমরা পেজে আছি পেজে একটু আনসার দেওয়ার ট্রাই করেন। মিছিলটি সামনে এগিয়ে এলো, সামনে কোন পদ?
পরপদ রে কেটা এটা মাধুরী মণ্ডল সেরা ভাই আপনি আপু সেরা ঠিক আছে মরিয়ম অব্যয় আচ্ছা 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 অব্যয় অব্যয় ওকে ওকে যারা পেজে আছে তারাও চাইলে আনসার দিতে পারেন এটা আনসারগুলো দেখি আপনাদের প্রিপোজিশন বাহ নু কি জানি মং হাই নু মারমা ওরে নাম রে উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে পেজে দিছে একজন বিশেষ্য ইসরাত হুমায়রা দিছে ক্রিয়া বিশেষণ স্বপনা দিছে বিশেষণে বিশেষণ বাহ তারপর ইলহাম দিছে ক্রিয়া বিশেষণ প্রান্তিকা দিছে বিশেষণ আচ্ছা এখন আসেন আপনাদেরকে 1 সেকেন্ডে শেখাবো একটা জিনিস যেটা আপনি আর কখনোই ভুলবেন না ঠিক আছে জিনিসটা কি যে ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাবো সেটা কি ক্রিয়া বিশেষণ আবার বলছি ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাবো সেটা ক্রিয়া বিশেষণ আবার বলছি ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাবো সেটা কি ক্রিয়া বিশেষণ ক্লিয়ার ক্লিয়ার ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা কি ক্রিয়া বিশেষণ ক্লিয়ার আচ্ছা এখন আসেন মিছিলটি সামনে এগিয়ে এলো কোথায় এগিয়ে এলো সামনে তার মানে কি ক্রিয়া বিশেষণ টিপ টিপ বৃষ্টি পড়ছে কিভাবে বৃষ্টি পড়ছে টিপ টিপ তার মানে কি ক্রিয়া বিশেষণ যথাসময়ে কাজটি করা উচিত কখন কাজটি করা উচিত যথাসময়ে কাজটি করা উচিত ক্রিয়া বিশেষণ মেয়েটি জোরে জোরে চিৎকার করে কিভাবে চিৎকার করে জোরে জোরে তাহলে কি বলেন তো ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ চেনার দারুণ টেকনিক কি বলেন তো ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করলে এক কথায় ক্রিয়া বিশেষণ এই আমরা কি পারবো নাকি পারবো না বলেন মনে কি থাকবে আপনাদের সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বুঝবো তো নাকি আচ্ছা এর মধ্যে পদ প্রকরণ থেকে আরো প্রশ্ন আসতে পারে যেমন আমি লিখলাম তৃতীয় শ্রেণী তৃতীয় কোন পদ বলেন তৃতীয় শ্রেণী তৃতীয় কোন পদ তৃতীয় শ্রেণী তৃতীয় কোন পদ বিশেষণ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমবাচক বিশেষণ ওকে তাহলে তৃতীয় কোন বিশেষণ ক্রম বা পূরণবাচক বিশেষণ মাথায় রাখেন হ্যাঁ তাহলে সংখ্যা দেখে আমরা যেন কি আবার কি টেনশন না করি তাহলে ক্রমবাচক কোনো শব্দ দেখলে চিন্তা ছাড়াই সেটা কি বলেন তো ক্রিয়া বিশেষণ সেটা কি বলেন তো ক্রিয়া বিশেষণ মনে থাকবে সরি ক্রিয়া বিশেষণ না মানে বিশেষণ ক্রম বা পূরণবাচক কোনো শব্দ দেখলে কি বলেন তো বিশেষণ কি হবে বলেন তো বিশেষণ ওকে আচ্ছা তাহলে পদ প্রকরণ থেকে আমাদের বিশেষণটা ইম্পর্টেন্ট সর্বনামটা ইম্পর্টেন্ট আবার কি বলেন তো ক্রিয়া বিশেষণ ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ঠিক আছে যদি বলি এ মনের মাঝে একদিন তুমিও ছিলে ঠিক আছে এ মনের মাঝে মাঝে কোন পদ আবার আপনারা হচ্ছে প্রিয়তমার নাম দিয়েন না যে মনের মাঝে উনি ছিল ঠিক আছে আপনারা মাঝে কোন পদ ওই পদের নাম দিয়েন বলেন এ মনের মাঝে একদিন তুমিও ছিলে এ মাঝে কোন পদ মাঝে হচ্ছে অনুসর্গ মাঝে কি বলেন তো অনুসর্গ ঠিক আছে তার মানে আমরা পদ প্রকরণের ক্লাসটা যখন পড়াবো তখন আপনাদের এই সকল সমস্যা কি হয়ে যাবে বলেন তো সমাধান হয়ে যাবে বুঝতে পেরেছেন অনুসর্গ জানতে পারবো আমরা আবেগ জানতে পারবো আমরা তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ জানতে পারবো বিশেষণ জানতে পারবো সর্বনাম জানতে পারবো কোনো ঝামেলা থাকবে না ক্লিয়ার এই পদ প্রকরণে 11 কোনো কোশ্চেন আছে বাক্য প্রকরণ কি বলেন তো বাক্য প্রকরণ এখান থেকে কি প্রশ্ন আসে আমি যদি একটা বাক্য বলি বলেন তো কোন বাক্য দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য বলেন তো কোন ধরনের বাক্য দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য বাহ এই আনসারটা সবাই পারছেন থ্যাংক ইউ ওমা একজন এসে যৌগিক লিখছে আহা আল্লাহ আচ্ছা দেখেন যদি ক্রিয়ার সাথে ও যুক্ত থাকে ক্রিয়ার সাথে যদি ও যুক্ত থাকে তাহলে চিন্তা ছাড়াই সেটা সরল বাক্য চিন্তা ছাড়াই সেটা সরল বাক্য করলেও মারলেও ধরলেও পাকলেও হলেও সত্ত্বেও যদি আমরা কোনো বাক্যে পাই তাহলে চোখ বন্ধ করে আপনারা কি অ্যান্সার করবেন সরল বাক্য আনসার করবেন কি অ্যান্সার করবেন সরল বাক্য আনসার করবেন ক্লিয়ার আচ্ছা মিশ্র বা জটিল বাক্য চেনার 4টা উপায় একটি বাক্যাংশ অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল হবে একটি বাক্যাংশ শোনার পর অন্য বাক্যাংশটি শুনতে ইচ্ছা করবে
দুটি বাক্যাংশের মাঝে কমা বসতে পারে, দুটি বাক্যাংশে যে সে যা তা যিনি তিনি যারা তারা যত তত যেমন তেমন যেই সেই যখন তখন যদি তবে যেহেতু সেহেতু ইত্যাদি থাকলে চিন্তা ছাড়া সেটা কি মিশ্র বা জটিল বাক্য। চিন্তা ছাড়া সেটা কি মিশ্র বা জটিল বাক্য। যত গর্জে তত বর্ষে না, কি আছে, যত আছে তত আছে, যেমন কর্ম তেমন ফল, যেমন আছে তেমন আছে, ঠিক আছে। তারপর তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, তাহলে তার আশার উপর অপেক্ষা করাটা কি করতেছে, নির্ভর করতেছে, ডিপেন্ড করতেছে, তার মানে কোন বাক্য বলেন তো, মিশ্র বা জটিল বাক্য। যৌগিক বাক্য, দুটি সরল বাক্যে যৌগিক বাক্য হয়, দুটি আলাদা স্বাধীন বাক্য হবে, দুটি সরল বাক্য হবে, দুটি আলাদা স্বাধীন বাক্য হবে, দুটি বাক্যাংশের মাঝখানে দুটি বাক্যের মাঝখানে এবং ও আর কিন্তু অথচ বরং তথাপি থাকবে, কি থাকবে, এবং ও আর কিন্তু অথচ বরং তথাপি, তাহলে কি হয়ে যাবে বলেন তো, যৌগিক বাক্য। কি হবে বলেন তো, যৌগিক বাক্য। ক্লিয়ার? কি হবে বলেন তো, যৌগিক বাক্য। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বাক্য প্রকরণ থেকে আমাদের এই প্রশ্নগুলো আসবে এবং সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য খুব ভালো করে আমাদের চিনতে হবে। যেভাবে বলে দিলাম এভাবে আমরা ক্লাসে পড়াবো। ক্লাসে পড়ালে কি হবে, এই জিনিসগুলো আপনাদের কাছে একদম পানির মতো সহজ লাগবে আর ভুল হবে না। কারক বিভক্তি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকের প্রশ্ন মানে কারক বিভক্তি থেকে প্রশ্ন কি আসবেই। চলেন আমরা দেখি কি টাইপ প্রশ্ন আসে। যেমন আমি একটা বাক্য লিখি, মেয়েরা তাস খেলে। এই আপুরা তাস খেলছেন কখনো? মেয়েরা তাস খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। বলেন কোনটা কোন কারক? মেয়েরা তাস খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। স্যার পারি না, তাস মাথায় খেলে না। খেলবে না তো, মাথায় বুদ্ধি তো অনেক ভালো, তাই না, মাইন্ড করেন না আবার, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেন মেয়েরা তাস খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। আচ্ছা এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, তাস একই সাথে খেলার নাম, একই সাথে উপকরণের নাম, একই সাথে খেলার নাম, একই সাথে উপকরণের নাম, তাহলে এটা কি হবে বলেন তো, করণ। কি হবে বলেন তো, করণ। কি হবে, করণ। আর ক্রিকেট একই সাথে খেলার নাম কিন্তু উপকরণ ভিন্ন ভিন্ন, খেলার নাম কিন্তু উপকরণ ভিন্ন ভিন্ন, যেমন বল লাগে, ব্যাট লাগে, স্ট্যাম্প লাগে, কত কিছু লাগে, ঠিক আছে। এই জন্য এটা কি বলেন তো, কর্মকারক। কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে কোন কারক, কর্মকারক। ক্লিয়ার? এ আমরা কি বুঝছি? তাহলে এটা করণ, এটা কর্ম। তাহলে একই শব্দ দ্বারা খেলার নাম উপকরণ বুঝালে করণ, আর যদি কি খেলার নাম উপকরণ যদি না বুঝে তাহলে কি হয়ে যাবে বলেন তো, কর্মকারক। কি হবে বলেন তো, কর্মকারক। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই বলেন? দেখেন আরেকটা বাক্য দেখেন, ছাদে বৃষ্টি পড়ে। আবার কি বলেন তো, ছাদে পানি পড়ে। বলেন কোনটা কোন কারক? ছাদে বৃষ্টি পড়ে, ছাদে পানি পড়ে। ছাদে বৃষ্টি পড়ে, ছাদে পানি পড়ে, কোনটা কোন কারক? আচ্ছা এখন আসেন, ছাদে বৃষ্টি পড়ে মানে আকাশ থেকে বৃষ্টিটা কোথায় পড়তেছে, ছাদে পড়তেছে। ছাদে পড়ে এটা প্লাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলেন তো, প্লাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, প্লাস। আর প্লাস যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে বলেন তো, অধিকরণ কারক। কি হবে বলেন তো, অধিকরণ কারক। আবারও বলতেছি, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে মানে ছাদে কি বোঝাচ্ছে, প্লাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, প্লাস বোঝাচ্ছে। যেহেতু প্লাস বোঝাচ্ছে তাহলে কোন কারক হবে, অধিকরণ কারক। কি হবে, অধিকরণ কারক। ছাদে পানি পড়ে মানে ছাদ থেকে পানিটা, যে ওই বৃষ্টিটা কি ছাদে ছিল না জমা, ওই বৃষ্টিটা কি করছে, পানি হয়ে গেছে নিচে আসার পর, তারপর ওইটা আবার নিচে পড়তেছে। তাহলে ছাদে পানি পড়ে মানে ছাদ থেকে পানি পড়ে, থেকেটা এখানে উৎস, এই জন্য এটা কি বোঝাচ্ছে বলেন তো, মাইনাস। আর মাইনাস বুঝলে কি হবে বলেন তো, অপাদান। মাইনাস বুঝলে কি হবে, অপাদান। তাহলে ছাদে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি ছাদে পড়তেছে, জমা আছে, প্লাস বোঝাচ্ছে। কি হবে, অধিকরণ। ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, থেকে উজ্জ, আর ছাদ থেকে পানিটা কোথায় পড়তেছে, নিচে পড়তেছে, তার মানে এটা কি মাইনাস বোঝাচ্ছে, অপাদান। মাইনাস বোঝাচ্ছে অপাদান। ক্লিয়ার? আমরা কি বুঝছি? সাধারণ বুঝছি কিনা? তার মানে কারক বিভক্তি থেকে আমাদের এইভাবে প্রশ্ন আসে, আর আমরা চমৎকারভাবে পড়বো। কারক বিভক্তি থেকে কোনো প্রশ্নই আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। উপসর্গ, উপসর্গতে 3 থেকে 4 ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। প্রথমত যদি আমরা বলি নিমরাজি, আপনারা কি নিমরাজি বুঝেন? নিমরাজি বুঝেন? নিমরাজির নিম কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন?
নিমরাজির নিম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিমরাজির নিম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, কম বা আধা। আমি একটা সুন্দর উদাহরণ দিই। ধরেন আপনাকে কেউ প্রপোজ করলো, ঠিক আছে, তখন আপনি কি রিপ্লাই দেন? আচ্ছা দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে। ওই যে দেখতেছি ব্যাপারটা, ওইটাই কি আধা রাজি, ওইটাই কি অল্প রাজি, ওইটাই কি কম রাজি। আধা বা কম অর্থে, যদি আধা থাকে আধা আনসার হবে, আধা কম যদি দুইটা থাকে আধা আনসার হবে, আর যদি আধা না থাকে তাহলে কি কম আনসার হবে। ক্লিয়ার? তাহলে নিমরাজি কি বলেন তো? আধা রাজি। তাহলে ওই অর্থটা আসে। তারপর সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে কোন উপসর্গ, এটা আসে। নিমরাজের নিম কোন উপসর্গ, এটা আসে। তারপর আসে একটি শব্দে অথবা একটি বাক্যে কয়টি উপসর্গ আছে, এইটা আসে। তার মানে আমাদের বাংলা উপসর্গ, খাঁটি বাংলা, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ সবগুলি খুব ভালো করে পড়তে হবে, মাথায় রাখতে হবে। এবং উপসর্গ থেকে লাস্ট একটা পরীক্ষা দেখছিলাম, 2টা প্রশ্ন চলে আসছিল, 2টা প্রশ্ন উপসর্গ থেকে চলে আসছিল। চিন্তা করা যায়? তখন উপসর্গ টপিকটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, যদি বলি বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে। কি অর্থে বলেন তো? বিশেষ অর্থে। অভিসারের অভি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? গমন অর্থে। কি অর্থে বলেন তো? গমন অর্থে। তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, 12 নাম্বার দেখেন, অভিধান ও অক্ষর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? এই অভিধানটা না পড়া কোনোভাবে পারা পসিবল না, ঠিক আছে। এবং আপনি যদি আমাকে 5 মিনিট টাইম দেন, জাস্ট 5 মিনিটস, অভিধান আপনার কাছে একদম কি সারা জীবনের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। চাইলেও আপনি ভুলতে পারবেন না। অভিধানটা এত সহজ, কিন্তু না পড়ার কারণে, না পারার কারণে আমাদের কাছে কি লাগে বলেন তো? সেই লেভেলের কঠিন লাগে, বুঝছেন? বাট খুব সহজ। অক্ষর, এখন তো অভিধান পড়ানোর সময় নাই, আমরা কি করব, যেদিন ফার্স্ট ক্লাস থাকে ওই দিন আমরা পড়াই দিব। হ্যাঁ, অক্ষরটা আমরা দেখি। অক্ষর হচ্ছে সিলেবল। আমরা ছোটবেলা সিলেবল, আপনারা কি অভিধান পারেন? এই অভিধান কি আপনারা পারেন কিনা বলেন তো দেখি? না না, না পারার এই কথা, মানে এটা হচ্ছে আপনার খারাপ কিছু না। কজ হচ্ছে এটা আপনাদের ইয়াতে ছিল না, সিলেবাসে ছিল না, আপনারা কখনো পড়েন না। আর বইয়ে পড়ে পারা পসিবল না। আমি আপনাকে বুঝাই দিব, আপনি আমার ক্লাসে মনোযোগ দিবেন, আপনার লাইফের সেরা একটা ক্লাস হবে অভিধানের, যেটা আপনি কখনো চাইলে ভুলতে পারবেন না। আপনি পড়ে আরো জনকে পড়াতেও পারবেন, বুঝছেন? এতটা সহজ আর কি। হ্যাঁ, আচ্ছা, অভিধান পারার জন্য আমি আপনাদের একটু টেকনিক শিখিয়ে দিই। স্বরবর্ণ 11টা ভালো করে পড়বেন, সিরিয়াল বাই, যেন কোনোভাবে না বলেন। ব্যঞ্জনবর্ণ 39টা ভালো করে পড়বেন, ভালো করে সিরিয়াল মেনটেন করে, যেন কোনোভাবে ভুলে না যান যে গড় পরে কি ঘ। কবে ক্লাস হবে? যেদিন ফার্স্ট ক্লাস ওই দিনে হবে, বাংলা যেদিন ফার্স্ট ক্লাস ওই দিনে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার চর পরে ছ, এটা মাথায় রাখতে হবে। তারপর ডর পরে ঢ, এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর কার, আকার, রস্বীকার, দীর্ঘিকার, কারগুলো আমাদের কি করতে হবে? সিরিয়াল বাই মাথায় রাখতে হবে। সিরিয়ালটা আপনারা মেনটেন করেন, বাকি সকল দায়িত্ব আমার, সকল কাজ আমার। অভিধান আপনার মাথায় কীভাবে সহজভাবে দিয়ে দেওয়া যায় ওইটা আমি বুঝবো, কিন্তু কি করতে হবে আপনার? কি করতে হবে বলেন তো? মাথায় রাখতে হবে। ওকে, অক্ষর, অক্ষরটা আমরা পড়াই দিই একটু। হ্যাঁ, এটা কি শিডিউলের বাইরে এক্সট্রা ক্লাস, মানে আজকের ক্লাসটার কথা বলতেছেন নাকি অভিধানের ক্লাসের কথা বলতেছেন? অভিধানের ক্লাসটা হচ্ছে ধ্বনি ও বর্ণের ক্লাস, আর আজকের যে ক্লাসটা হচ্ছে এটা আপনাদের ফাউন্ডেশন ক্লাস। এটা শিডিউলের এক্সট্রা ক্লাস, যেটা হচ্ছে আপনার শুরুতে করতে হয়, না করলে আপনি পরে ঝামেলায় পড়ে যাবেন। আপনি প্রত্যেক ক্লাসে বলবেন ভাইয়া কি পড়বো কি পড়বো। আর এটার ক্লাসটা হচ্ছে আজকে, যে কি পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন টপিকগুলো গুরুত্ব দিবেন, এগুলোর হচ্ছে আজকের ক্লাস। এবং আমি যে টপিকগুলো লিখে দিচ্ছি আপনারা একটা সাদা পেজের মধ্যে লেখা টেবিলের উপর টানায় রাখবেন। সবসময় দেখবেন যে ভাইয়া দিচ্ছে এগুলোতে আমরা গুরুত্ব বেশি দিব। অক্ষর হচ্ছে সিলেবল। অক্ষর কি বলেন তো? সিলেবল। একদম সহজ হইতে যদি শেখায়, বাংলা শব্দটাকে যদি আমরা বাংলিশ করে লিখি, আমরা যদি বাংলিশ করে লিখি অথবা টেক্সট আকারে লিখি, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রত্যেকটা অক্ষর হয়ে যাবে। যে কটা ভাওয়েল থাকবে টেক্সট আকারে লেখার পর, যে কটা ভাওয়েল পাবো সেই কটা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। ক্লিয়ার? আবার বলতেছি, বাংলা শব্দটাকে যদি আমরা টেক্সট আকারে লিখি অথবা বাংলিশ করে লিখি, এবং লিখার পর যে কটা ভাওয়েল পাবো সেই কটা অক্ষর হবে, ঠিক আছে। যেমন আমি লিখলাম মামা, কি লিখলাম বলেন তো? মামা। এটা যদি আমরা বানান করে লিখি, কি মানে বাংলিশে লিখি এম এ, ভাওয়েল কয়টা? 2টা, তাহলে অক্ষর কয়টা হবে বলেন তো? 2টা। কয়টা? 2টা। যদি লিখি দাদা, ডি এ, ঠিক আছে, তাহলে ভাওয়েল কয়টা বলেন তো? 2টা, তাহলে অক্ষর কয়টা? 2টা। অক্ষর কয়টা? 2টা। ক্লিয়ার? যদি লিখি সাকিব, SAKIB, সাকিব, ভাওয়েল কয়টা বলেন তো? 2টা, তাহলে অক্ষর কয়টা বলেন তো? 2টা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া ভাওয়েল যদি 2টা একসাথে থাকে তাহলে অক্ষর হবে একটা, ভাওয়েল যদি 2টা একসাথে থাকে অক্ষর হবে একটা। যেমন বউ, আপনাদের, আচ্ছা, আরে বউ কি আছে? বউ, তাহলে কি হবে? BOU, বউ। ভাওয়েল কয়টা? 2টা একসাথে, তাহলে অক্ষর কয়টা হবে? একটা।
বউ কি বলেন তো, ভাওয়েল দুইটা একসাথে, অক্ষর কয়টা হবে? একটা। কয়টা হবে বলেন তো? একটা। ক্লিয়ার? যদি বলি আপনার ভাই, ঠিক আছে, তাহলে আমরা কি লিখি বলেন তো? BH AI, BH AI। ভাওয়েল কয়টা? দুইটা একসাথে, অক্ষর কয়টা হবে? একটা। দুইটা একসাথে ভাওয়েল থাকতে হবে, সেম সিমিলার, মানে পাশাপাশি থাকতে হবে, তাহলে অক্ষর আমরা ধরবো একটা। কটা ধরবো? একটা। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা লিখি তামিম, উচ্চারণ করে তো করতে পারবেন, কিন্তু ভুল হয়, এই জন্য এইভাবে বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে ভাওয়াল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা বলেন তো? দুইটা। নাসরের বউয়ের নাম কি বলেন তো? তামিমা। কি? তামিমা। তাহলে TAMIMA। ভাওয়াল কয়টা বলেন তো? তিনটা। তাহলে অক্ষর কয়টা হবে বলেন তো? তিনটা। ভাওয়াল তিনটা, অক্ষর কয়টা? তিনটা। যদি লিখি বিশ্ববিদ্যালয়, কি লিখি বলেন তো? বিশ্ববিদ্যালয়। ওকে, বিশ্ববিদ্যালয়। ওকে, তাহলে কি বলেন তো? BISSHOBIDDA ঠিক আছে। তাহলে ভাওয়াল কয়টা বলেন তো? তিনটা, চারটা, পাঁচটা। তাহলে অক্ষর কয়টা হবে? পাঁচটা। অক্ষর কয়টা হবে? পাঁচটা। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? পারবো না আমরা? আচ্ছা, এখন আপনাদের একটা কাজ দিচ্ছি। কাজটা হচ্ছে আপনাদের নিকনেম আছে না সবার, ওই নাম লিখে কয়টা অক্ষর আমাকে এখনই দেন। সবাই একটু কমেন্টে দেন আপনার নিকনেম, তারপর কি বলেন তো কয়টা অক্ষর, এখনই দেন, কমেন্টে দেন। আবার সহজ সহজ নাম দিয়েন না, যেটা আমি জানি না, ঠিক আছে? যে নাম আছে রিয়েল নাম দেন। কলি দুইটা, ভেরি গুড। তারপর নয়ন দুইটা, দীপু দুইটা, রিপন দুইটা। এই আপনারা কি সহজ সহজ নাম দিচ্ছেন? মানে আপনাদের নাম ছাড়া অন্যদের নাম দিচ্ছেন নাকি? হাফিজ দুইটা, তারপর হচ্ছে তাকি দুইটা, বাহ, দিয়া দুইটা। এই যে সহজ সহজ নাম দিচ্ছে, বুঝতেছি। রাজু দুইটা, আসিফ দুইটা, তাসফিয়া, তাসফিয়া তো তিনটা হওয়ার কথা। ও না, সরি, তাসফিয়া। এই যে প্যাস লাগাইছেন, তাসফিয়াতে তিনটাই হবে, ঠিক আছে। আচ্ছা, বাবুল দুইটা, রিনা দুইটা, শুভ দুইটা, তারপর হচ্ছে পল্লবী তিনটা, আচ্ছা, মরিয়ম তিনটা, মিথুন দুইটা, রায়হান দুইটা। ওকে ওকে, ভেরি গুড। হুমাইরা, হুমাইরা তো তিনটা হওয়ার কথা, আপনি দুইটা লিখছেন কেন? আচ্ছা, উত্তম দুইটা, মারিয়া। নিজেদের নাম লিখতেছেন তো নাকি? আচ্ছা, ওকে, ভেরি গুড। আমাইতুল্লাহ তিনটা, ইফা জান্নাত তুবা, ওর মা কঠিন নাম, তমা দুইটা, বাহ, এই তো তমা নামটা সুন্দর। তারপর ইলহাম সুন্দর, কারণ সহজ সহজ নাম। ওকে, আব্দুল্লাহ তিনটা, ভেরি গুড। আচ্ছা, তাহলে অক্ষর আমাদেরকে আর কখনো ভুল হবে? মং হাইনু মারমা, ভাইয়া মাফ করে দেন, এই নাম তো উচ্চারণই করতে পারি না, ঠিক আছে। আমার কয়েকজন হচ্ছে চাকমা হচ্ছে কয়েকজন স্টুডেন্ট আছে, ওদের নামও উচ্চারণ করতে পারি না। নেও সাং কেমনে উচ্চারণ করি? 3 দিন লাগছে উচ্চারণ করতে, আর আপনার নাম উচ্চারণ করতে 7 দিন লাগবে। আচ্ছা, উপমা তিনটা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, দুইটা ভাওয়েল টুগেদার, তাই তাসফিয়া দুইটা বলছি, কিন্তু আপনার নামে একটু ঝামেলা আছে, বুঝছেন? তাসফিয়া, এটা যদি আমরা বর্ণেতে যাই, উচ্চারণে যাই, তাহলে তিনটা হবে, আপনার নামে তিনটাই হবে, ওকে, দুইটা না। তাহলে অক্ষর নিয়ে তো আর ঝামেলা নাই, অক্ষর ভুল হবে আমাদের। অক্ষর থেকে প্রশ্ন আসে, আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো। এখন আসেন আরেকটা চমৎকার জিনিস দেখায়, অপপ্রয়োগ। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। অপপ্রয়োগ থেকে আমাদের ইদানিং প্রশ্ন আসতেছে, হ্যাঁ, ভালো করে পড়লে অপপ্রয়োগ থেকে আমাদের কখনোই ভুল হওয়ার সুযোগ নাই, কখনোই ভুল হওয়ার সুযোগ নেই। আমরা তো আজকে এত বেশি আলোচনা করতে পারতেছি না, এই জন্য মেন থিমগুলো নিয়ে আসতেছি। আপনাদেরকে আমি 1 সেকেন্ডের একটা জাদু দেখাবো, ঠিক আছে। এই জাদুতে আপনি জিতে যাবেন এবং আপনি শিখে যাবেন এবং আপনি কখনোই ভুলবেন না। আপনি যদি চান যে আমি ভুলে যাব, তাও পারবেন না, ঠিক আছে। জাদুটা কি, চলেন আমরা দেখি। আমি আগে বাক্যটা বলি, আপনারা ভুল করেন, তারপর আমরা জাদু দেখাবো, ঠিক আছে। তাহলে আমি একটা বাক্য বলতেছি, সবাই একটু আনসারটা দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা, পরিমণির নাম দিয়ে বলি, তাহলে আপনাদের মনে থাকবে আর কি। হ্যাঁ, পরিমণিকে আমরা চিনি, তাই না? পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? বলেন। পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? বলেন তো কোনটা আনসার রাইট? পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত, এ নাকি বি? আনসার দেন। বাহ বাহ, সেরা, সবাই আনসার বি দিচ্ছে, ওয়াও, গ্রেট গ্রেট, এটাই চাইছিলাম। মানে বেশি আনসার বি দিলে তো জানেননি কি হয়, ভুল হয়, এটা তো জানেনই নাকি। সবাই আনসার 2 দিচ্ছে, গুড। আচ্ছা, মানে একটু একটু থামেন থামেন থামেন, ম্যাক্সিমাম তো ভুল করছে, আমরা একটু থামেন। আচ্ছা, আমি আরেকটা বাক্য বলি, বলেন। 2 তো আনসার দিচ্ছেন, আচ্ছা সমস্যা না, মাথায় রাখেন কি কি 2 আনসার দিচ্ছেন। আচ্ছা, এখন বলেন, পরিমণির সৌন্দর্য দেখে আমি কি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি? এটার আনসার দেন।
পরিমণির সৌন্দর্য দেখে আমি কি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি? এই যে গুড, ভেরি গুড। এখন সবাই এক আনসার দিচ্ছেন, ওয়াও, আপনারা একদম টোটাল উল্টা এলাইছেন। যে জিনিসটা ছিল মানে এভাবে আপনারা একদম কী করছেন বলেন তো, উল্টায় দিচ্ছেন। এখন আসেন আমরা রুলসটা পড়ি। দেখেন এই রুলসটা চাইলে আপনি আর ভুলতে পারবেন না, ঠিক আছে? এখন আপনাদের রুলসটা মনে থাকবে, কারণ উদাহরণ দিচ্ছি আপনারা পারেন নাই, ধাক্কা লাগছে, এখন দেখবেন মনে থাকবে। সেটা হচ্ছে লাস্টে যদি হয় থাকে, কি থাকে লাস্টে? হয়। তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব। কি যুক্ত করব বলেন তো? ইতো। লাস্টে যদি হয় থাকে, লাস্টে যদি হয় থাকে তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা কি যুক্ত করব? ইতো যুক্ত করব, ঠিক আছে? আর লাস্টে যদি করা থাকে তাহলে এর সাথে আমরা ইতো যুক্ত করব না, ইতো যুক্ত করব না। দেখেন 1 সেকেন্ডের পড়া না, হয় থাকলে ইতো যুক্ত করব, আর হয় যদি না থাকে, করা থাকে, তাহলে ইতো যুক্ত করব না। তাহলে আবার বলি, হয় যদি থাকে, হয়, হয়েছিল, হচ্ছে, হবে, এই টাইপের ক্রিয়া থাকে, তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা কি যুক্ত করব? ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো যুক্ত করব। আর যদি বাক্যের শেষে করা ক্রিয়ার রূপ থাকে, কি থাকে? করা, করা, করেছিল, করছে, করবে, তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব না, ইতো যুক্ত করব না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন, সূর্য উদয় হয় নাকি উদিত হয়? দেখেন তো চাইলেও ভুল করতে পারেন কিনা। আমি চাই একটু ভুল করেন। এই যে এখন তো ভুল হচ্ছে না, কেন হচ্ছে না দেখছেন? এই যে একটা সেকেন্ডের পড়া থেকে আপনারা দূরে ছিলেন। তাহলে কি হবে? উদিত হবে। কি হবে বলেন তো? উদিত হয়। আচ্ছা, ইহা প্রমাণ করো নাকি প্রমাণিত করো? ইহা প্রমাণ করো নাকি প্রমাণিত করো? প্রমাণ করো, প্রমাণ করো। ভেরি গুড, ভেরি গুড, বাহ, চমৎকার। এই যে এখন ভুল হচ্ছে না কেন বলেন? কেন হচ্ছে না ভুল? দেখছেন একটা সেকেন্ডের পড়া থেকে আপনারা পিছিয়ে ছিলেন। তার মানে ওই যে একটা কথা আছে না, 10 সেকেন্ড ব্যাক, কি জানি বলে ভাই, ব্যাক টু ব্যাক 10 সেকেন্ড কি জানি কয়। তার মানে এতটুকু থেকে আপনারা পিছিয়ে আছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর বলেন, ক্ষুধার বিধি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? লঙ্ঘিত। বাহ, ভেরি গুড। এখন আসেন, এখন আসেন আমরা পরিমণির কাছে যাই, যে পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? দেখেন দেখেন ভুল হয় কিনা, 1 নাকি 2? আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? এই যে এখন তো ভুল হয় না। ওরে ভাইয়া, এখন তো আর কখনো চাইলেও ভুল করতে পারবেন না। আচ্ছা বলেন, পরিমণির সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি? বলেন। এই যে ভেরি গুড, বাহ, চমৎকার, আউটস্ট্যান্ডিং, ভালো লাগলো। 1 মিনিট শেষ না, হ্যাঁ টাইম লাগবে 2-3 মিনিট। তাহলে কি হবে? আশ্চর্যান্বিত। কি হবে? আশ্চর্য। বাহ, চমৎকার, ভালো লাগছে জিনিসটা, খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর করে অ্যাকসেপ্ট করছেন জিনিসটা, যে চাইলে। আচ্ছা এখন আমাকে জাস্ট এইটা বলেন, আমরা এখন চাইলেও কি ভুল করতে পারবো কিনা এটা বলেন। ধরেন আপনি ইচ্ছা করে কি ভুল করতে পারবেন এখন? ওকে, চলুন। অপরবেগ শব্দের শ্রেণীবিভাগ, এই টপিকটা অনেক বড়, ঠিক আছে? এবং এই টপিকটা আমাদের কাছে খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিদেশি শব্দ আছে অনেক, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আমাদের হারিকিরি শব্দটা এসও পরীক্ষায় আসছিল, ঠিক আছে? এবং এটা আমি মজা করে গল্প করি ক্লাসের মধ্যে, যে হারিকিরি হচ্ছে জাপানের একটা সুইসাইড সিস্টেম। আমাদের দেশে যেমন কি দড়ি টড়ি কিংবা বিষ এগুলো খাই সুইসাইড করে, আর জাপানে সুইসাইড করে একটা চাকু হাতে নিয়ে নিজের পেটের মধ্যে নিজে কি করে আঘাত করে, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ মধ্যে আঘাত করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, বুঝছেন? আর এটাকে বলা হয় হারিকিরি। এবং এই গল্পটাই কি চলে আসছে আমাদের এসও পরীক্ষায় চলে আসছে, বুঝছেন? এটা শব্দের শ্রেণী বিভাগের কোয়েশ্চেন। ওকে, এর মধ্যে আছে আপনার অর্থ অনুসারে 3 প্রকার শব্দ, গঠন অনুসারে 2 প্রকার, উৎপত্তি অনুসারে 5 প্রকার, ঠিক আছে? এটা আমাদের ইম্পর্টেন্ট। বাচ্য, দ্বিরুক্ত শব্দ, জ্যোতিচিহ্ন, এই 3টা ছোট ছোট টপিক, কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, গুরুত্ব মাস্ট বি দিতে হবে। ওকে, তার মানে এই যে ওভারঅল আমরা কয়টা টপিক লিখলাম বলেন তো? 15টা টপিক লিখলাম। এই 15টা টপিকের জন্য আপনাদেরকে বস বানিয়ে দিবে কে বলেন তো? টার্নিং পয়েন্ট, ঠিক আছে? টার্নিং পয়েন্টের পাশাপাশি আমি আপনাদের মিজান স্যার থাকবো, মিজান ভাইয়া থাকবো, আপনাদের 2জন মিজান ভাই, একজন ইংলিশের একজন বাংলার, ঠিক আছে? মনে থাকবে তো নাকি? প্রেস লাগিয়ে দিন না আবার, হ্যাঁ? তার মানে এই 15টা টপিক ফাটাফাটিভাবে শেষ করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে স্টার বানিয়ে দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে, ঠিক আছে? এরপরে আসেন আমাদের হচ্ছে রিটেন, সাহিত্য। তাহলে আমাদের ব্যাকরণ অংশ গেল, সাহিত্য কি কি পড়বো দেখেন। 1 নাম্বার প্রাচীন যুগ, 2 নাম্বার কি বলেন তো? মধ্যযুগ, 3 নাম্বার কি বলেন তো?
পিএসসির 11 জন লেখক, পিএসসির কি বলেন তো 11 জন লেখক। ওকে, 4 নাম্বার কি উপাধি ও ছদ্মনাম, উপাধি ও ছদ্মনাম। 5 নাম্বার কি পত্র পত্রিকা। 6 নাম্বার কি চরিত্র ও উক্তি, বিভিন্ন উপন্যাসের চরিত্র কি বলেন তো উক্তি, চরিত্র উক্তি। 7 নাম্বার কি মুক্তিযুদ্ধ, যদিও এতটা এখন ইম্পর্টেন্ট না এটা, হ্যাঁ তারপরে কি দিয়ে দিচ্ছি কারণ কোশ্চেন দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক কি গ্রন্থ। ঠিক আছে। 8 নাম্বার কি বিসিএস বিগত বছরের প্রশ্ন, বিসিএস বিগত বছরের প্রশ্ন। এই যে এই জিনিসটা আমরা সাহিত্যে কি করবো বলেন তো ফলো করবো। ওকে, তারপর বিরোচন অংশে কি আছে সমার্থক, বিপরীত, পারিভাষিক, এক কথায় প্রকাশ, বাগধারা। তারপরে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে বলেন তো। ও হাফিজ আল আসাদ, আহারে আপনার প্রিয় ভাইয়া নেয় নাই তাহলে। আচ্ছা দেখেন তাহলে সাহিত্য, প্রাচীন যুগ, মধ্যযুগ, পিএসসির 11 জন লেখক, উপাধি ও ছদ্মনাম, পত্রপত্রিকা, চরিত্র উক্তি, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। এটা এখানে ইম্পর্টেন্ট না, দুইটার মধ্যে রাখেন বিসিএস বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, তার মানে কি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন। ওকে, তার মানে এই জিনিসগুলো আমরা গুরুত্ব বেশি দিব। এর মধ্যে অনেকগুলো আমি নিজে পড়াবো। প্রাচীন যুগ আপনাকে একদম 100% ওকে করে দিব, মধ্যযুগ আপনাকে 100% ওকে করে দিব। ঠিক আছে, তারপর পিএসসির 11 জন লেখকের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল 100% ওকে করে দিব। আর বাদ বাকি জিনিসগুলো আপনাদের নিজেদের পড়ে নিতে হবে। এনসিবি আসবে না ভাই, মজা নেন না, থাক। বিরোচন, সমর্থক, বিপরীত, পারিভাষিক, এক কথা প্রকাশ, বাগধারা। এই 5টা জিনিস আপনারা আজকে থেকে পড়া স্টার্ট করেন, এখন থেকে পড়া স্টার্ট করেন, কারণ এগুলো আমি পড়াই দিতে পারবো না, আগে থেকে না করতেছি, কারণ ক্লাসে এত সময় পাওয়া যায় না। এটা নিজেরা পড়েন। লেকচার শিট পাইছেন সবাই? সবাই কি লেকচার শিট পাইছেন? আগামী 6 মাস আপনার সাথে আছি স্যার, ছাড়ছি না, ছাড়েন না। 6 মাস থাকেন, চাকরি 100% ওকে হবে। পরে একসাথে সুলতানস ডাইনা কাচ্চি খাবো। ওকে, আচ্ছা তাহলে কি হবে? ওকে, এই সবাই কি পাইছে লেকচার শিট? আচ্ছা, যারা পান না, আমাদের লেকচার শিটে বিরোচন অংশটা খুব চমৎকারভাবে দেওয়া আছে, বুঝছেন? ওখান থেকে যদি আমরা পড়ি তাহলে 100% ওকে হয়ে যাবে। হ্যাঁ, চাইলে আপনারা আজকে থেকে শুরু করেন। সমার্থ শব্দ পড়বেন কিভাবে? একটা পেজের মধ্যে লিখবেন, লিখে আপনি কি টেবিলের উপর টানায় রাখবেন, একদিন এক একটা দেখবেন, দেখে মনে রাখবেন একটা শব্দ। এটাও মানে হুটহাট পড়ে শেষ করা যায় না। বিপরীত, আপনি যদি 5 দিন টাইম দেন টানা 1 ঘন্টা করে, দেখবেন কমপ্লিট, কারণ অল্প আছে। পারিভাষিক, এটা 10 দিন লাগবে। এক কথা প্রকাশ, এটা 15 দিন লাগবে। বাগধারা, এটা 1 মাস লাগবে। অল্প করে পড়তে থাকেন, দেখবেন শেষ হয়ে গেছে। বাট এখান থেকে 100% আমাদের কি 4 মার্ক 5 মার্ক কি প্রত্যেক সময় আসে, বুঝছেন? বাট এটা আমাদের পড়ানোর সময় থাকে না, মানে না। তাহলে আমরা ব্যাকরণ অংশ পড়বো, সাহিত্য পড়বো, আর বিরোচনটা কি করব? নিজেরা পড়ে নিব। ক্লিয়ার? বুঝছি আমরা? নন স্টপ 2 ঘন্টা কথা বললাম। সাবজেক্ট এই বুঝছেন তো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। তুমি দাঁড়ান, বলে দিচ্ছি শীত থেকে এগুলো পড়ে কি। আচ্ছা যাই হোক, ওকে। তাহলে এই যে আমরা এতক্ষণ ক্লাস করলাম, ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানান। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন কি না, আপনার লাইফের কেমন ক্লাস, এবং এইভাবে যদি আমরা বাংলা ক্লাস করি আমরা কি বস হতে পারবো কি না? ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানাই দেন।
বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ভালো। ইমপ্লসিবল ক্লাস, ওরে অনেক ভালো স্যার। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার, দারুণ লাগছে ক্লাসটা। বিরোচন অংশ শীট বইয়ে পড়তে হবে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, সবার কমেন্ট তো জোস। আসলে কি ভালো লাগছে? সত্যি সত্যি বলতেছেন? আচ্ছা, আরও ভালো লাগবে যখন আমরা আরও ভালো করে চমৎকারভাবে লেকচার 1 লেকচার 2 স্টার্ট করব। দেখবেন যে এই টপিকগুলোতে আমাদের কখনো ঝামেলা হচ্ছে না, ঝামেলা হবেও না, ঠিক আছে? কোনোভাবেই হবে না, ঠিক আছে? কেন? কারণ ক্লাসটা আমি নিতেছি, বুঝছেন? তাহলে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনি সেরা একটা প্রিপারেশন বাংলার হবে, বুঝছেন? আমি ইংলিশ, ম্যাথ, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, ওগুলোর কথা বলবো না। আমি চাইবো যে আমার সাবজেক্টে, আমার যে বাংলা সাবজেক্ট, এই সাবজেক্টে আমি যেন কি আপনাকে সেরাটা দিতে পারি, এবং এই সাবজেক্টে আপনার যেন কোনো উইক পয়েন্ট না থাকে, এইটা আমি সবসময় চাইবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর এভাবে আমরা পড়ে যাবো ইনশাল্লাহ। জাস্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। অনেকে 4th ইয়ারে আছেন, অনেকে 3rd ইয়ারে আছেন, অনেকে পড়াশোনা শেষ, অনেকে আবার কি মাত্র চাকরি শুরু করছেন, অনেকে আবার শেষের দিকে। তো যে যেভাবেই আছেন না কেন, বাট আমি জাস্ট একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, ক্লাসে অ্যাটেন্ড থাকেন মনোযোগ দিয়ে, প্রতিদিন একটু অ্যাটেন্ড থাকেন। তাহলে যে জিনিসটা হবে যে আপনার কোনোভাবে ক্লাসও মিস যাবে না, এবং আপনি এই জিনিসটাকে 100% কি ওকে করতে পারবেন। হ্যাঁ, যে যেখানে আছেন একটু ক্লাসগুলো মিস করেন না। হ্যাঁ ভাইয়া, তো এই ক্ষেত্রে ক্লাসগুলো করলে কি হবে, আপনি দেখেন বারবার কোচিং চেঞ্জ করতে হবে না, বারবার টিচার চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? বারবার টিচার, কোচিং একটাও চেঞ্জ করতে হবে না। আপনি এক জায়গায় পড়েন, আমাদের কাছেই পড়েন, ভালো করে পড়েন, দেখবেন এখান থেকে আপনার চাকরিটা কি হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত থাকুক। সাহিত্যের বাকি গুরুত্বপূর্ণ অংশগুলো দাগাই দিন। ওকে ওকে, দাগাই দিব, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ক্লাসে। ওকে।